এসএসসি 26 এই একটা ভিডিও দেখলে তোমার আইসিটি নিয়ে যত ভয় আছে তার সবকিছু দূর হয়ে যাবে। তোমার এক্সামে যেই ধরনের এমসিকিউ আসুক না কেন অথবা তুমি যেই বোর্ডের স্টুডেন্টই হয়ে থাকো না কেন, এই একটা ভিডিও দেখলে তোমার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষা অনেক ভালো যাবে ইনশাআল্লাহ। এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা এই ক্লাসের স্লাইড এবং টাইম স্প্যান দুইটাই পেয়ে যাবে। তাহলে চলো শুরু করে দিই এই ভিডিওটা। কিছুক্ষণ পর রাফিদ ভাই এসে আমাদের সাথে জয়েন করবে আবার, ঠিক আছে? তো শুরুতে আমি কিছুক্ষণ পড়িয়ে নিই আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় যেটা, কারণ এবার কিন্তু সিলেবাসে প্রথম অধ্যায়টা নাই, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু আমাদের সিলেবাস শুরু হচ্ছে। তো কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং ব্যবহারকারীর নিরাপত্তা এই অধ্যায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক চমৎকার চমৎকার এমসিকিউ আছে যেগুলো আসলে বিগত বছরে বারবার আসছে। তো সেই এমসিকিউ গুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তবে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এই এমসিকিউ গুলোর পাশাপাশি তোমাকে কিন্তু অবশ্যই বিগত যে বছরগুলোতে বোর্ড কোশ্চেন আসছে সেই বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। অ্যাটলিস্ট 2টা বছরের বোর্ড কোশ্চেন তোমার, যদি সবগুলো বোর্ড নাও করতে পারো, তুমি যেই বোর্ডে পরীক্ষা দিবা সেই বোর্ডের অ্যাটলিস্ট 2 থেকে 3 বছরের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে যাবা। এবং খুব ভালো হয় যদি বাকি বোর্ডগুলো তুমি সলভ করে যেতে পারো। তার পাশাপাশি টেক্সট বইয়ে যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবা। এবং সর্বশেষ একদম লাস্ট একদম ফাইনাল প্রিপারেশনের জন্য টেক্সট বইটা একবার হইলেও জাস্ট রিডিং পড়ে যাবা। সো চলো শুরু করে দিই আমাদের এমসিকিউ গুলো। এবং এই এমসিকিউ গুলো থেকে কিন্তু সরাসরি তোমার পরীক্ষায় অনেকগুলো কমন চলে আসবে, ঠিক আছে? ওকে, কম্পিউটার রক্ষণাবেক্ষণের প্রকারভেদ কয়টি, অর্থাৎ কয়ভাবে তুমি কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে পারো? আমাকে ঝটপট এমসিকিউর উত্তরটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। উত্তরটি হবে 2 ভাবে তুমি কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম দ্বারা ব্যবহৃত হয়, বা বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম আসলে ব্যবহার করা হয়? সো বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে আসলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাকে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? এটা কিন্তু সরাসরি বইয়ের লাইন থেকে একটা প্রশ্ন এবং বিগত কয়েক বছরে বারবার এই কোশ্চেনটা আসছে। তো কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কি করতে হয়? আনইনস্টল, হালনাগাদ, রিপেয়ার, নতুন তৈরি করা। এখানে তুমি যদি খেয়াল করে দেখো আমাদের যে অপশন বিটা আছে হালনাগাদ করা, এটা বেসিক্যালি আপডেটের একটি অতিরিক্ত সাধু বাংলা ভাষা, ঠিক আছে? হালনাগাদ আমরা সাধারণত মনে করে থাকি আপডেট, সো ওটারই জাস্ট বাংলা ভাষণটা হচ্ছে হালনাগাদ। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে হালনাগাদ করা, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় নিচের কোনটি তৈরি হয়? বেশ কিছু ডক ফাইল, ভাইরাস, বেশ কিছু টেম ফাইল, বেশ কিছু এইচটিএমএল ফাইল। অ্যান্সার হবে বেশ কিছু টেম ফাইল। এই টেম ফাইল টপিকটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। পরবর্তীতে তোমরা কিছু কোশ্চেন দেখবা এবং প্রতি বছরই টেম ফাইল রিলেটেড কিছু না কিছু কোশ্চেন আসে যে টেম ফাইল বেশি হয়ে গেলে, টেম বলতে টেম্পোরারি ফাইল বেশি হয়ে গেলে কম্পিউটার স্লো হয়ে যায়। কম্পিউটারকে গতিশীল রাখার জন্য কিছুদিন পর কি করতে হবে? টেম্পোরারি ফাইলগুলোকে ডিলিট করে দিতে হবে। যদি মেমোরি ফুল হয়ে যায় সেক্ষেত্রে কি করতে হয়? টেম্পোরারি ফাইলগুলোকে ডিলিট করতে হয়। সো এই ইনফরমেশনটা একটু মাথায় রেখো যে কম্পিউটার যখন আমরা অনেক দিন থেকে চালাবো বা অনেক সময় চালাবো, তখন আসলে কম্পিউটারের মধ্যে অনেক কাজ করার ফলে কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয় এবং এই ফাইলগুলো কিন্তু কম্পিউটারের মেমোরির যে স্পেসটা আছে সেটাকে নিয়ে নেয় এবং সেই জায়গাটাকে যদি আমাদের এবং তার ফলে মেমোরিটা ফুল হয়ে যায়, তো তখন আসলে আমাদেরকে এই টেম্পোরারি ফাইলগুলোকে ডিলিট করে দিতে হয় যাতে আসলে কম্পিউটারে স্পেস আবার তৈরি হয়। এবং কম্পিউটার যদি স্পেস না থাকে পর্যাপ্ত, তাহলে কিন্তু আসলে আমাদের কম্পিউটারটা প্রপারলি ফাংশন করবে না, অনেক ধরনের সমস্যা দেখা দিবে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়। টেম্পোরারি ফাইল, প্রয়োজনীয় ফাইল, অপ্রয়োজনীয় ফাইল, প্রোগ্রাম ফাইল, ওপেন সোর্স ফাইল। সো আসলে টেম্পোরারি ফাইল কিন্তু আমাদের প্রয়োজনীয় কোনো ফাইল না। এটা আমরা যখন কাজ করি সেই কাজের একটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি করা হয়। কম্পিউটার নিজের জন্য কিছু হিসাব নিকাশ করে রাখে, নিজের জন্য কিছু তথ্য সেভ করে রাখে, সো সেগুলো টেম্পোরারি ফাইল আকারে ওর মধ্যে থাকে। সেগুলো কিন্তু আসলে আমাদের জন্য, যারা কম্পিউটার ব্যবহার করছি অর্থাৎ ইউজার, তাদের জন্য কিন্তু এটা আসলে মোটেই ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টস না। তাহলে এটা কি? অপ্রয়োজনীয় ফাইল, ঠিক আছে? ওকে, তারপরে প্রশ্নে যদি আমরা যাই, ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হয়? ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হয়? এখন টেম্পোরারি ফাইল এবং কুকিজ সিমিলার কিছুটা, বাট কুকিজ আসলে জমা হয় হচ্ছে গিয়ে আমাদের মানে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি তখন আসলে ওই ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য আসলে কুকিজ ফাইল জমা হয় আমাদের ব্রাউজারে। মানে ব্রাউজারে আসলে কুকিজ ফাইল ক্রিয়েট হয়, সো এটা হচ্ছে আমাদের ক্যাশ মেমোরিতে জমা হবে, ঠিক আছে? এটা দেখো অলরেডি বরিশাল বোর্ডে একবার চলে আসছে। সো এটা ব্রাউজারের থেকে, মানে ব্রাউজার ইউজ করলে আসলে ক্যাশ মেমোরিতে আমাদের কুকিজগুলো জমা হয়, ঠিক আছে? ওকে, তারপরে প্রশ্নে যাই, টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? একটু আগেই বললাম যে টেম্পোরারি ফাইল যখন বেশি হবে তখন
কম্পিউটারে কি হয়, স্পেস কমে যায়, বিকজ এই স্পেসগুলো টেম্পোরারি ফাইল অকুপাইড করে ফেলে, জায়গাগুলোকে নিয়ে নেয়। এবং কম্পিউটারে যদি পর্যাপ্ত জায়গা না থাকে, তুমি যে কাজটা করতে চাচ্ছ সেই কাজটা করার জন্য তখন কি হয়, তখন কম্পিউটার অটোমেটিক্যালি স্লো হয়ে যাবে, তাই না? তাহলে টেম্পোরারি ফাইল এখানে অ্যান্সার হবে যে কম্পিউটার স্লো হয়ে যাবে টেম্পোরারি ফাইল বেশি হয়ে গেলে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসি, কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার, অ্যান্টিভাইরাস ইনস্টলার, টেম্পোরারি ফাইল সংরক্ষণ, ক্যাশ মেমোরিতে ফাইল সংরক্ষণ। ওকে, সেটার জন্য আসলে ডিস্ক ক্লিন আপ এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্টার ব্যবহার করা হয়ে থাকে। এটা সরাসরি বইয়ের একটা লাইন, যে কম্পিউটার যখন অনেক স্লো হয়ে যাবে তখন আসলে এইগুলোকে ব্যবহার করা হয় কম্পিউটারকে ক্লিন রাখার জন্য। ঠিক আছে, হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি প্রয়োজন? অর্থাৎ আমাদের যে হার্ড ডিস্কটা আছে, হার্ড ডিস্ক হচ্ছে গিয়ে মেমোরি। ঠিক আছে, কম্পিউটারের জন্য যে মেমোরি, সেটাই হচ্ছে কম্পিউটারের হার্ড ডিস্ক। কম্পিউটারে অনেক রকমের মেমোরি থাকে, হার্ড ডিস্ক ইজ ওয়ান অফ দেম আর কি। ঠিক আছে, র্যাম থাকে, রম থাকে, হার্ড ডিস্ক থাকে, অনেক সময় এগুলোর পাশাপাশি এসএসডিও থাকে। তো এখন এই হার্ড ডিস্কে যদি আমাদের ক্ষমতা বাড়াতে চাই, তাহলে ডিস্ক ক্লিন আপ, ডিস্ক রিড আপ, ডিস্ক রিমুভার, ডিস্ক ক্লিন আপ, তাহলে আসলে আমাদেরকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে, তাই না? সো পরিষ্কার করতে হবে মানে এমন না যে আমরা ডিলিট আপ করে দিব, এরকম না। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে গিয়ে ডিস্ক ক্লিন আপ সফটওয়্যারটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা ডিস্ক ক্লিন আপকে আমরা ইউজ করব। ওকে, তারপরে আসো, হার্ড ডিস্কের ফাইলগুলো সাজানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? সো আমরা একটু আগে বললাম যে হার্ড ডিস্ক সাজানোর জন্য ডিফ্র্যাগমেন্টারটা ব্যবহার করা হয়। তারপর আসো, ইলেকট্রনিক্স যন্ত্রগুলো কি দ্বারা পরিচালিত বা কিসের দ্বারা পরিচালিত? সফটওয়্যার, বিদ্যুৎ, হার্ডওয়্যার, ডাটা। এখানে অনেকে মনে করতে পারে যে এগুলো তো আসলে বিদ্যুৎ দ্বারা পরিচালিত। ইয়েস, সমস্ত ইলেকট্রনিক যন্ত্র ডেফিনেটলি বিদ্যুৎ দ্বারা পরিচালিত, বাট এখানে আসলে বিদ্যুৎ মিন করতেছে না, এখানে আসলে সফটওয়্যার মিন করতেছে। ঠিক আছে, এটা সরাসরি বইয়ের একটা লাইন, যে ইলেকট্রনিক যন্ত্রগুলো সাধারণত সফটওয়্যার দেয়। ইলেকট্রনিক মানে তো আসলে কারেন্টেই চলবে, ওটা নিয়ে তো আসলে কনফিউশন থাকার কথা না, না হলে তো আর ইলেকট্রনিক হইতো না। বাট তার পাশাপাশি আসলে এগুলোকে অপারেট করে কে, নিয়ন্ত্রণ করে কে। ইলেকট্রিসিটি তো ওটাকে জাস্ট চালু রাখে, ঠিক আছে, ওটা শক্তি যোগায়, বাট ওটাকে কন্ট্রোল করে কে বা নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করে কিন্তু সফটওয়্যারটা। নিয়ন্ত্রণ করে কি? সফটওয়্যারটা। সাপোজ একটা গাড়ির কথা চিন্তা করো, গাড়িতে আসলে জ্বালানি দেয় কিন্তু তেল, বাট গাড়িকে নিয়ন্ত্রণ করে কে? ড্রাইভার, স্টিয়ারিং হুইলের মাধ্যমে, রাইট? সো ঠিক তেমনভাবে আসলে যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্র, সেগুলোকে আসলে নিয়ন্ত্রণ করা হয় সফটওয়্যারের মাধ্যমে। সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয় কিসের মাধ্যমে? সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয় সফটওয়্যারের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা কম্পিউটারের সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়? তাহলে কম্পিউটার যখন চালু করব তখন আসলে আমাদেরকে একটা সফটওয়্যার শুরুতে ইনস্টল করতে হবে, যেই সফটওয়্যারটা আসলে আমার কম্পিউটারটাকে নিয়ন্ত্রণ করবে, তাই না? নিয়ন্ত্রণ করে কিন্তু। সো কম্পিউটার আমরা তিন রকমের সফটওয়্যার দেখতে পাই। একটা ধরো তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে কিছু, তারপরে হচ্ছে গিয়ে আবার আমাদের কিন্তু প্রোগ্রাম সফটওয়্যার আছে, তাই না? সো টোটাল তিনটা ক্যাটাগরি আছে। এখন আমরা যখন কম্পিউটারটাকে চালু করব তখন কিন্তু আসলে আমাদের অপারেটিং সফটওয়্যারটা আমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, বিকজ অপারেটিং সফটওয়্যারটা কি করবে? আমার কম্পিউটারটাকে আসলে সচল করবে বা নিয়ন্ত্রণ করবে, তারপরে তুমি আর যে সফটওয়্যারগুলো আছে সেগুলোকে ইউজ করবা। ঠিক আছে, আচ্ছা তারপরে আসি, কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়? সো অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা কিন্তু একটু বিশেষ দক্ষতা, বিকজ তখন আসলে কম্পিউটারে যেহেতু কোনো অপারেটিং সিস্টেম থাকে না, তাই আসলে তোমাকে সফটওয়্যারটা ইনস্টল করতে সাহায্য করার মতো কোনো সিস্টেম কম্পিউটারে ইনবিল্ট নাই। যেহেতু তোমাকে সাহায্য করার জন্য সিস্টেম লাগবে, এই জন্য আমরা কি বলছি যে অপারেটিং সিস্টেম বা অপারেটিং সফটওয়্যারটা আমাদেরকে ইনস্টল করতে হবে সবার আগে, এবং ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। এটি ইনস্টল করতে কি প্রয়োজন হয়? বিশেষ দক্ষতার। সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কয়টি বিষয় লক্ষ্য রাখার প্রয়োজন? যে কোনো সফটওয়্যার, এটা অপারেটিং সিস্টেম না, যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কয়টি বিষয় লক্ষ্য রাখার প্রয়োজন? টোটাল আমাদের 5টি বিষয় লক্ষ্য রাখার প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা এখন বলতে হবে হ্যাঁ বইয়ে কি এরকম লেখা আছে? না, বইয়ে লেখা নেই এরকম যে 5টি বিষয়, বইয়ে 5টা পয়েন্ট আকারে দেওয়া আছে। ঠিক আছে, সো এখান থেকে আসলে আমাদেরকে গুণে নিতে হচ্ছে যে 5টি বিষয়। কোন ফাইলের গুরুত্বপূর্ণ তথ্য লেখা থাকতে পারে? এটা হচ্ছে গিয়ে রিডমি। হ্যাঁ, সো এই কনটেক্সটটা কি? কোন ফাইলে? বেসিক্যালি সফটওয়্যার যখন ইনস্টল করি তার পূর্বে আমাদেরকে যে কাজগুলো করতে হয় তার মধ্যে রিডমি যে ফাইলটা আছে এটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন অনেক সময় লেখা থাকে। ঠিক আছে, এই জন্য এই ফাইলটার নাম রিডমি, মানে বলতেছে ও যে আসলে ভাই আমাকে পড়ো। কারণ সফটওয়্যার ইনস্টল করার জন্য অনেক সময় কিছু প্রি রিকুইজিট থাকে, কম্পিউটারে কিছু সেটিংস চেঞ্জ করতে হইতে পারে, কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করার পর কম্পিউটারে কোনো সমস্যা তৈরি হতে পারে। তো সব কিছু আসলে রিডমি যে ফাইলটা আছে এই ফাইলটার মধ্যে সুন্দর মতো লেখা থাকে। সো এটা আসলে কম্পিউটারে যখন আমরা কোনো একটা সফটওয়্যার ইনস্টল করব তার আগে আসলে আমরা পড়বো। ঠিক আছে, ওকে, কোনো সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হয়? সো আমরা যদি কোনো একটা সফটওয়্যার আনইনস্টল করতে যাই
তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? একটা জিনিস মনে রাখি যে কম্পিউটারে দুইভাবে আসলে সফটওয়্যার মানে রিমুভ করা নিয়ে কথা বলা আছে। একটা হচ্ছে আনইনস্টল করা আর একটা হচ্ছে ডিলিট করা। দুইটার প্রসেস কিন্তু আলাদা এবং দুইটার প্রসেসের থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? দুইটার কিন্তু প্রসেস আলাদা। আনইনস্টল করতে হবে একভাবে, দেন তারপর আবার সেটাকে ডিলিট করতে পারবো। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, হুট করে কোনো একটা সফটওয়্যারকে আনইনস্টল না করে যদি ডিলিট করি তাহলে কিন্তু কম্পিউটারে প্রবলেম হবে এবং এই জিনিসটা পুরোপুরি ডিলিটও হবে না, আবার পুরোপুরি কাজও করবে না, সো একটা সমস্যা তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা যদি বলি যে কম্পিউটার সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হয়? স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হয়, ঠিক আছে? সফটওয়্যার আনইনস্টল করতে গেলে প্রথমে কোথায় যেতে হবে, এবং তার পাশাপাশি আমাদেরকে এটা মনে রাখতে হবে যে সফটওয়্যার ডিলিট করতে গেলেও কোথায় যেতে হবে বা কিভাবে ডিলিট করতে হবে। দুইটারই প্রসেসটা পুরো এন্ড টু এন্ড প্রসেসটা জেনে রাখতে হবে, যে সফটওয়্যার আনইনস্টল করা এবং সফটওয়্যার ডিলিট করা, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এই স্লাইডে ধরেন 150টা এমসিকিউ আছে, তাই না? এখন পরীক্ষায় কিন্তু শুধুমাত্র এই 150টা থেকেই আসবে, আর অন্য কোনো জায়গা থেকে প্রশ্ন আসবে না, এরকম কিন্তু না। কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে এই ক্লাসটার, সেটা হচ্ছে হ্যাঁ, আমি এই 150টা এমসিকিউ হয়তো পড়াচ্ছি, প্লাস এর বাইরেও যেই যেই অংশগুলো ইম্পর্টেন্ট সেই অংশগুলো কিন্তু আমি বলে দিব, ঠিক আছে? তাই এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা মনোযোগ দিয়ে করি তাহলে ক্লাসে পড়ানোর ফাঁকে ফাঁকে যে এক্সট্রা করে পয়েন্টগুলো বলে দিব সেই পয়েন্টগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসবে। সবসময় মনে রাখবেন যে স্লাইড থেকেও শুধু কোশ্চেন আসবে না, কোশ্চেন কিন্তু জাকির ভাইয়ের মুখের কথা থেকেও আসবে, ঠিক আছে? সেই কারণে আমি যে পয়েন্টগুলো বলে দিব সেই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ডিলিট অর্থ কি? ডিলিট অর্থ মুছে ফেলা, ঠিক আছে? আচ্ছা, তারপরে সফটওয়্যার সম্পূর্ণরূপে ডিলিট করতে প্রথম সফটওয়্যারটিকে কি করতে হবে? একটু আগেই বললাম যে ইনস্টলেশন আনইনস্টলেশনের প্রসেসটা একদম সুন্দর মতো কি করতে হবে? সুন্দর মতো একদম পড়ে ফেলতে হবে, ঠিক আছে? সো সফটওয়্যার সম্পূর্ণরূপে ডিলিট করতে গেলে সবার আগে কি করতে হবে? আনইনস্টল করতে হবে, তাই না? সবার আগে আনইনস্টল করতে হবে। রান কমান্ড সক্রিয় করার জন্য প্রক্রিয়াটি কোনটি আছে? যে রান কমান্ড সক্রিয় করার জন্য প্রক্রিয়া, এটা কিন্তু সফটওয়্যার ডিলিট এবং কি আনইনস্টল এই প্রসেসের মধ্যে চলে আসছে। কেউ যদি পুরোটা সুন্দর মতো পড়ে ফেলে তাহলে কিন্তু এই কমান্ডগুলো কিন্তু তার জন্য খুব ইজি হয়ে যাবে জানাটা, ঠিক আছে? এবং আমি আবারও বললাম যে এই কোশ্চেনটা আসছে কোথায়? দুইবার আসছে, একবার যশোর বোর্ড 24, একবার দিনাজপুর বোর্ড 23। সো আমি আবারও বলতেছি যে শুধুমাত্র স্লাইড পড়লে হবে না, স্লাইডের পাশাপাশি অবশ্যই বিগত বছরগুলোর বোর্ড কোশ্চেনগুলোকে সলভ করে যেতে হবে, অনুশীলনীর প্রশ্নগুলোকে পড়তে হবে, এবং আমি যে এক্সট্রা ইনফরমেশনগুলো ক্লাসে দিচ্ছি সেই ইনফরমেশনগুলো অবশ্যই খাতায় লিখে মনে করে পরীক্ষায় কিন্তু নিয়ে যেতে হবে মাথায়, ঠিক আছে? আবার খাতা নিয়ে চলে যান না, হাই তাহলে আবার বেকায়দা হয়ে যাবে। মানে আপনি লিখে মনে রেখে নিয়ে যাবেন আর কি, মাথায় করে নিয়ে যান, ঠিক আছে? মাথার ভিতরে, ওকে? নাহলে আবার বলবেন যে হ্যাঁ ভাই আপনি কি লিখে নিয়ে যেতে বলতেছেন? না, এখন খাতায় লিখে রাখেন যাতে আসলে মনে থাকে পরীক্ষার, ঠিক আছে? ওকে, সো উইন্ডোজ আমরা আর প্রেস করলে কি হবে? রান কমান্ডটা চালু হবে। সো একটু যে ইনফরমেশনগুলো একটু ক্রিটিক্যাল খাতায় লিখে প্র্যাকটিস করে যাব, ঠিক আছে? ওকে, সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে? সি ড্রাইভে থাকে। হ্যাঁ, অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে? সি ড্রাইভে থাকে, ঠিক আছে? আচ্ছা, ফাইন্ড এর শর্টকাট কোনটা? কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ। আচ্ছা, তারপরে আসেন নেক্সট ফাইন্ড নেক্সট এর শর্টকাট কোনটা? তাহলে ফাইন্ড নেক্সট এর শর্টকাট হচ্ছে F3। ফাইন্ড নেক্সট এর শর্টকাট হচ্ছে F3, ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন ট্রাবল শুটিং কথাটি কোনটির জন্য প্রযোজ্য? হিউম্যানওয়্যার, ফার্মওয়্যার, সফটওয়্যার, হার্ডওয়্যার। তো ট্রাবল শুটিং সাধারণত হার্ডওয়্যার রিলেটেড প্রবলেমের জন্য আমরা করে থাকি, তাই না? হার্ডওয়্যার রিলেটেড প্রবলেমের জন্য আমরা করে থাকি ট্রাবল শুটিং। কম্পিউটারের কোনো একটি সমস্যা খুঁজে বের করাকে কি বলে? ট্রাবল শুটিং বলে, তাই তো? ট্রাবল ব্লগিং না, শুটিং বলে। আচ্ছা, আমি ব্লগিং এ দাগাই ফেলছি, কেউ আবার ভুল করে ট্রাবল ব্লগিং এ দাগাই ফেলিয়েন না পরীক্ষা হলে, ঠিক আছে? ট্রাবল শুটিং হবে, ঠিক আছে? ট্রাবল শুটিং হবে। আচ্ছা, কম্পিউটারে কি সমস্যার জন্য বিপ সাউন্ড করে? র্যামের সমস্যার জন্য বিপ সাউন্ড করে। তারপরে আমরা আসি যে বিপ সাউন্ডে সাধারণত কোনটি সমস্যাযুক্ত হলে, একটু আগে বললাম। কম্পিউটারের মেমোরি স্লটে কি থাকে? র্যাম থাকে। 50% ক্ষেত্রে ডিসপ্লে না হওয়ার কারণ কিসের সমস্যা? অর্থাৎ 50% ক্ষেত্রে যদি ডিসপ্লে না হয় তাহলে কি সমস্যা হবে? হ্যাঁ, একটু পরে রাফিদ ভাই আসবে আমাদের সাথে। ওকে, 50% ক্ষেত্রে ডিসপ্লে না হওয়ার ক্ষেত্রে কিসের সমস্যা? অপারেটিং সিস্টেম, রম, র্যাম, হার্ড ডিস্ক। অর্থাৎ ডিসপ্লে সমস্যাটা 50% ক্ষেত্রে দেখা যায় কোন সমস্যাটার জন্য বা কোন জিনিসটার সমস্যার জন্য হয়ে থাকে? এটা হচ্ছে র্যাম, ঠিক আছে? আচ্ছা, র্যাম স্লটকে কি দিয়ে পরিষ্কার করতে হবে? শক্ত ব্রাশ, তুলা, পাউডার, ইরেজার। খুবই একটা কনফিউজিং কোশ্চেন, ঠিক আছে? মাল্টিপল জায়গায় বিভিন্ন গাইডে এটার অ্যান্সার ভুল দেওয়া হচ্ছে গে ইরেজার। হ্যাঁ, ইরেজার দিয়ে
না, র্যাম স্লটকে পরিষ্কার করতে হবে শক্ত ব্রাশ দিয়ে, ঠিক আছে? তো একটু বইয়ের একদম এক্সাক্ট লাইন, অনেক জায়গাতে ইরেজার দেওয়া আছে, ইরেজার না, পরিষ্কার করতে হবে শক্ত ব্রাশ দিয়ে। কোনরূপ গরম হওয়া ছাড়াই বারবার কম্পিউটার শাটডাউন হওয়ার কারণ কি? অর্থাৎ যদি গরম হওয়া ছাড়াই আমাদের কম্পিউটার বারবার শাটডাউন হয়ে যায়, সেক্ষেত্রে কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ আইসি। ত্রুটিপূর্ণ আইসি। কম্পিউটার চালু করার পর প্রতিবার ঘড়ি কাটার সময় ও তারিখ ঠিক করতে হয়। নিচের কোনটি ব্যাটারি পরিবর্তন করলে? এটা হচ্ছে সিএমওস। তারপরে হচ্ছে গিয়ে কম্পিউটারের তারিখ ও সময় ঠিক থাকে না, এটাও সেম একই জিনিস। ওকে, মাদারবোর্ডের সাথে যুক্ত ব্যাটারিকে কি বলে? ওকে, একই। ওকে, তারপরে আসেন আমরা সিএমওএস এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ঠিক আছে? আচ্ছা, কোনটির কারণে কম্পিউটারের তারিখ ও সময় ঠিক থাকে না? একই জিনিস। ওকে, সো একটা ইনফরমেশন মাল্টিপল ভাবে আসলে আসতে পারে, ঠিক আছে? এক একবার এক বোর্ডে এক এক ভাবে আসছে কিন্তু, ঠিক আছে? একবার ধরেন আমার এখানে 19 সালে একবার আসছে, একভাবে আসছে, ঠিক আছে? আবার আমরা পরবর্তীতে দেখলাম 20 সালে আবার আসছে, অন্যভাবে আসছে। ইনফরমেশন সেম, বাট কোশ্চেনের ভাষা কিন্তু প্রতিবার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো প্রতিবার ভাষা চেঞ্জ হলেও ইনফরমেশনটা চেঞ্জ হচ্ছে না। সো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনফরমেশনগুলো যেন আমরা মাথায় নিয়ে পরীক্ষার হলে যেতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আমার লেখালেখি ও হিসাব, চতুর্থ অধ্যায়। সো চলেন শুরু করি। আচ্ছা, লেখালেখির জন্য কোন সফটওয়্যারটি ব্যবহৃত হয়? সো আমাদের দুই ধরনের সফটওয়্যার আছে, একটা হচ্ছে লেখালেখির জন্য আর আরেকটা হচ্ছে হিসাব নিকাশের জন্য। মানে আমাদের বইয়ে এই চ্যাপ্টারে দুইটা সফটওয়্যারের কথা বলা হয়েছে, একটা হচ্ছে লেখালেখির জন্য আর একটা হচ্ছে হিসাব নিকাশের জন্য। সো লেখালেখির জন্য হচ্ছে গিয়ে ওয়ার্ড প্রসেসর, হিসাবের জন্য হচ্ছে গিয়ে স্প্রেডশিট, ঠিক আছে? আচ্ছা, কম্পিউটারে হিসাব নিকাশ করার প্রোগ্রামকে কি বলা হয়ে থাকে? কম্পিউটারে যদি হিসাব নিকাশের কথা আসে, চোখ বন্ধ করে কি দিয়ে দিব? স্প্রেডশিট দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি ওয়ার্ড প্রসেসিং এর অর্থ কি? আচ্ছা, সো ওয়ার্ড প্রসেসিং জাস্ট ডিরেক্ট বাংলা করেন, শব্দ প্রক্রিয়াকরণ। ওকে, আচ্ছা, শব্দ প্রক্রিয়াকরণ, বাট এটা কিন্তু একটা বইয়ের লাইন, মানে বইয়ে বলা হয়েছে যে ওয়ার্ড প্রসেসিং মানে শব্দ প্রক্রিয়াকরণ। ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় কোনটির মাধ্যমে? ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ড আর্ট যুক্ত করে, ছবি ও টেবিল যুক্ত করে, পৃষ্ঠা নাম্বার যুক্ত করে, হেডার ফুটার যুক্ত করে। সো ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে যেটার মাধ্যমে আসলে আমরা কি করতে পারি, যেটার মাধ্যমে আসলে আমরা ডকুমেন্টকে সরি ছবি ও টেবিল যুক্ত করে হবে। ছবি ওয়ার্ড আর্ট যুক্ত করার মাধ্যমে আসলে করা যায় যে আমরা ডকুমেন্টকে আকর্ষণীয় করতে পারি, বাট সবচেয়ে বেশি রিলেভেন্ট হচ্ছে ছবি ও টেবিল যুক্ত করে, ঠিক আছে? সবচেয়ে বেশি রিলেভেন্ট হচ্ছে ছবি ও টেবিল যুক্ত করে, আর এটা বইয়ের লাইনেও আছে, ঠিক আছে? যে ছবি এবং টেবিল যুক্ত করে। অনেকে কনফিউজ হয়ে যেতে পারে আমার মতো যে ওয়ার্ড আর্ট যুক্ত করে হবে কিনা। না, ওয়ার্ড আর্ট যুক্ত করে ইয়েস, ওয়ার্ড আর্ট যদি যুক্ত করে তাহলে ডকুমেন্ট আসলে সুন্দর হয়, আকর্ষণীয় হয়। বাট আমাদের বই একটা এক্সাক্ট লাইনই আছে যে ছবি ও টেবিল যুক্ত করে আমরা কি করতে পারি, আমরা ডকুমেন্টকে আকর্ষণীয় করতে পারি। অপশন বি কারেক্ট আছে 100%। ওকে, আচ্ছা, তারপর আসেন কোন কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্টকে অল্প সময়ে শব্দ খোঁজা যায়? ওকে, মানে আপনি যদি কোনো বড় কোনো ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্টে অল্প সময় কিভাবে শব্দ, কোন একটা পার্টিকুলার শব্দকে খুঁজে পাবেন। সো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ঠিক আছে? ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামের মধ্যে কিন্তু অ্যান্সারটা আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? বারবার ব্যবহার করার জন্য। কোনো কিছু যখন আমরা টেমপ্লেট আকারে সংরক্ষণ করব, তার কারণ উদ্দেশ্য হচ্ছে বারবার ব্যবহার করা, ঠিক আছে? আচ্ছা, বারবার ব্যবহার করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন কপি করার জন্যও কিন্তু আসলে হইতে পারে, তাই না? যে আমি কপি পেস্ট করে করে বারবারই তো ব্যবহারই করতেছি, তাই না? তাহলে এটাও তো আসলে রাইট অ্যান্সার হয় প্রবাবলি। আপনি যদি কমন সেন্স ইউজ করে অ্যান্সার করতে যান, তখন আসলে এটাকেও আপনি রাইট অ্যান্সার বলতে পারেন। কিছু মানুষ এটাকেও রাইট অ্যান্সার বলবে, এবং যুক্তি টুক্তি দিলে প্রবাবলি মানে ঠিক আছে, সমস্যা নেই, খুব বেশি ভুলও বলতেছে না। কিন্তু পরীক্ষায় কমন সেন্স ইউজ করতে যাবেন না। অনেকগুলো কোশ্চেন আছে আইসিটিতে আমাদের বইয়ে, যে কোশ্চেনগুলো সরাসরি বইয়ের লাইন দেওয়া হয়। বইয়ে বলাই আছে একটা লাইনে যে বারবার ব্যবহার করার জন্য কি করা হয়, টেমপ্লেট ইউজ করা হয়, ঠিক আছে? বারবার ব্যবহার করার জন্য টেমপ্লেট ইউজ করা হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে বারবার ব্যবহার করাটাই উত্তর দিতে হবে, মাল্টিপল উত্তরের কোনো সুযোগ নাই, ঠিক আছে? আমাদের আইসিটিতে যখন পরীক্ষা হলে আপনাদের কোশ্চেন পাবেন, যেহেতু এমনিতেই প্রেসারে থাকবেন, মনে হইতে পারে যে আচ্ছা এই প্রশ্নের তো দুইটা উত্তর হয়, না দুইটা উত্তর না। আপনি চেষ্টা করবেন এটা মনে রাখার জন্য বইয়ে এক্স্যাক্টলি
লাইনে কি বলা ছিল, কারণ ওই এক্সাক্ট লাইনে হয়তো বা একটা এক্সাক্ট অ্যান্সার দেওয়া ছিল, ঠিক আছে? তো সেটাই কিন্তু অ্যান্সার করতে হবে। তারপরে ওয়ার্ড 2007 চালু করার পর উইন্ডোর উপরে বাম কোণের আইকনটি হলো, আচ্ছা এটা হচ্ছে অফিস বাটন। এখন আর বর্তমানে আপনার এখনকার যে লেটেস্ট ভার্সন 2019 বা 18 এটাতে আসলে এই বাটনটা নাই, বাট আগে একটা অফিস বাটন নামে এক্সট্রা বাটন ছিল, এবং এটা কিন্তু যেহেতু আমাদের বইয়ের যে সফটওয়্যারটা আমাদেরকে শেখানো হচ্ছে সেটা হচ্ছে 2007-এর মডেল বা 7-এর ভার্সন, সো এখানে কিন্তু অফিস বাটন ছিল এবং এটা অ্যান্সার অফিস বাটন হবে। সেভ এজ এর মাধ্যমে কোনটি করা যায়? ডকুমেন্ট সংরক্ষণ করা, নতুন ডকুমেন্ট খোলা, একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করা, খোলা ডকুমেন্ট বন্ধ করা, ঠিক আছে? তাহলে আসলে এই একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করা যায় আসলে সেভ অ্যাজ এর মাধ্যমে, ঠিক আছে? এখন সেভ অ্যাজ এর মাধ্যমে কিন্তু যখন আমরা দিই তখন কিন্তু আমরা যেটা ডকুমেন্টের ফরম্যাটও চেঞ্জ করতে পারি, ঠিক আছে? বর্তমান যে সংস্করণ আমরা ব্যবহার করতেছি সফটওয়্যারের, কিন্তু বইয়ে লাইন এসে এইটাই অ্যান্সার হবে, ঠিক আছে? ওকে, প্রিন্ট করার জন্য কোন কমান্ড ইউজ করতে হয়? Ctrl+P কমান্ডটা ইউজ করতে হয়। তারপরে পেস্ট করার জন্য Ctrl+V কমান্ডটা ইউজ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে বলে কি? অক্ষরকে বলে ফন্ট, অক্ষরকে বলে ফন্ট, ঠিক আছে? আচ্ছা, ডকুমেন্টের ছবি সংযোজনের জন্য রিবনের কোন ট্যাব ব্যবহার করা হয়? আচ্ছা, ছবি সংযোজনের জন্য ইনসার্ট, টেবিল সংযোজনের জন্য ইনসার্ট, কোন একটা শেপ সংযোজনের জন্য ইনসার্ট ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? সো কোনো কিছু সংযোজন যখন করতে যাব ম্যাক্সিমাম টাইম আসলে ইনসার্টটা ইউজ করা হয়, সেটা টেবিলের ক্ষেত্রে ইনসার্ট হয়, আপনার ছবির ক্ষেত্রে ইনসার্ট হয়, ভিডিওর ক্ষেত্রে ইনসার্ট হয়, কোনো একটা শেপ যদি ইউজ করতে চান সেক্ষেত্রে ইনসার্টই হবে। লাইন স্পেসিং অপশনটি কোন গ্রুপে অবস্থিত? আচ্ছা, সো এখন আমাদের ডকুমেন্টে মানে ওয়ার্ড ফাইলে কিন্তু আবার গ্রুপও আছে, ঠিক আছে? বিভিন্ন হচ্ছে গিয়ে আমার রিবনের আন্ডারে বা ট্যাবের আন্ডারে কিন্তু আবার গ্রুপ আছে। সো ট্যাবের আন্ডারে আসলে গ্রুপগুলো থাকে। সো গ্রুপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লাইন স্পেসিং অপশনটি কোন গ্রুপে অবস্থিত? টেক্সট, হোম, প্যারাগ্রাফ, ভিউ, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফের মধ্যে লাইন স্পেসিংটা অবস্থিত, ঠিক আছে? ওকে, সো আমরা একটু মনে রাখবো যে কোন ট্যাবের মধ্যে কোন কোন গ্রুপ আছে এবং কোন কোন গ্রুপের মধ্যে আসলে কি কি আছে। এখন সব তো আর মনে রাখা লাগবে না, বই স্পেসিফিক্যালি কয়েকটার কথা বলা আছে, ওই এক্সাক্ট যে কয়টার কথা বইয়ে বলা আছে সেগুলোই মনে রাখতে হবে। এমন না যে আমি এখন একটা ওয়ার্ড ফাইল খুলবো, খুলে দেখবো যে কোনটার মধ্যে কি আছে, ওগুলোকে মুখস্থ করতে যাবো না। এত কঠিন কষ্ট করার জীবন দরকার নাই, মানে এত কষ্ট করার দরকার নেই জীবনে, এত কঠিনও করার দরকার নেই জীবনকে। আপনি যে কাজটা করবেন, বইয়ে 7 থেকে 8টার জাস্ট বর্ণনা দেওয়া আছে, সেই 7 থেকে 8টা স্ট্রিক্টলি ফলো করে মুখস্থ করে ফেলতে হবে। কারণ আজকে স্লাইডে আমি 3টা দেখাচ্ছি, বাকি 4টা কিন্তু আর দেখাইতেছি না। ওই 4টা কিন্তু ওই 4টা থেকেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ, ওই 4টা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাই অবশ্যই টেক্সট বই থেকে কিন্তু এই অংশটা পড়ে ফেলতে হবে, যে কোন কোন অংশ থেকে আমাদের মানে কোনটা আমাদেরকে মুখস্থ করতে হবে, সেটা কিন্তু টেক্সট বই অলরেডি বলা আছে, ঠিক আছে? যেগুলো বলা আছে সেগুলো মুখস্থ করতে হবে। পৃষ্ঠার নাম্বার দেওয়ার কমন কোনটা? পৃষ্ঠার নাম্বার দেওয়ার কমন হচ্ছে ইনসার্ট, হেডার, ফোটার থেকে আমরা পৃষ্ঠার নাম্বার দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, স্প্রেডশিটের রো গুলাকে কি দ্বারা চিহ্নিত করা হয়? তাহলে স্প্রেডশিটে কি আছে? একটা হচ্ছে রো আছে, আর একটা হচ্ছে কি কলাম আছে, তাই না? কলাম গুলো হচ্ছে উপর দিকে আর রো গুলো হচ্ছে পাশ দিয়ে। সো রো গুলাকে কি করা হয়? 1 2 3 এইভাবে চিহ্নিত করা হয়। সো এটা হচ্ছে 1 2 3। তাহলে কলাম গুলাকে কি দ্বারা চিহ্নিত করা হয়? পরের কোশ্চেন, কলাম গুলাকে আমাকে হচ্ছে কি ABCD দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে? আর ছোট হাতের ABCD দিলেও কিন্তু হবে না, বড় হাতের ABCD দ্বারা চিহ্নিত করা হয়। আচ্ছা, তারপর সারি ও কলমের সমন্বয়ে কি তৈরি হয়? সারি ও কলমের সমন্বয়ে সেল তৈরি হয়। কেন? বিকজ আমার এই দিকে থেকে একটা কলাম আসলো আর আমার এই দিক থেকে সারি আসলো, তাহলে এই মাঝখানে যেটা তৈরি হলো এটাই কি? এটাই হচ্ছে আমার সেল, এটাই হলো আমার সেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে রো আর কলামের সমন্বয়ে সেল তৈরি হবে। স্প্রেডশিটের রেঞ্জ বোঝানো হয়েছে কোনটি দ্বারা? স্প্রেডশিটে কোনটি দ্বারা আসলে রেঞ্জ বোঝানো হয়েছে? রেঞ্জ বোঝানো হয়েছে A1 থেকে A2 এটা দ্বারা, ঠিক আছে? সো এটা হচ্ছে রেঞ্জ বোঝানোর জন্য এই সাইনটা আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, A2 ক্রয় মূল্য, B2 20% লাভ এবং C2 বিক্রয় মূল্য হলে C2 নির্ণয়ের সূত্র কোনটা? অর্থাৎ বিক্রয়, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে গিয়ে আমার বিক্রয় মূল্য বলতেছে, C2 তে বিক্রয় মূল্য বলতেছে, তাই না? আচ্ছা, বিক্রয় মূল্যের মধ্যে কি দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ক্রয় মূল্য প্লাস যে 20% লাভ হইলো সেই লাভটা, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা ক্রয় মূল্যটাকে প্লাস করব প্লাস 20% অফ দ্যাট ক্রয় মূল্য, ঠিক আছে? সো আমাদের যদি ক্রয় মূল্যের ঘরটা হয় A, তাহলে 20% অফ A এবং A, এই দুইটা জিনিসকে আমাদেরকে কি করতে হবে? একসাথে
যোগ করলে কিন্তু আমরা বিক্রয় মূল্যটা পাবো, ঠিক আছে? এই দুইটাকে একসাথে যোগ করতে পারলে আমরা বিক্রয় মূল্যটাকে পাবো। যদি এ হয় আমার হচ্ছে সেলের ধরেন সাপোজ A2, তাহলে A2 লাগবে প্লাস আমাদের কি লাগবে 20% অফ A2, তাই না? তাই এটাকে আমরা কিভাবে লিখতে পারি সূত্র অনুযায়ী? তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে ইজ ইকুয়াল টু A2 ইন্টু A2 B2, এই যে আমাদের বি নাম্বারটা অ্যান্সার হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে সবসময় মনে রাখবেন যে ইকুয়াল টু থাকতেই হবে, মাস্ট। হ্যাঁ, ইকুয়াল টু ছাড়া সূত্র হবে না। A2 প্লাস A2 ইন্টু B2 পার্সেন্টেজ, ঠিক আছে? আচ্ছা, কারণ B2 এর মধ্যে 20 অলরেডি লেখা আছে, সো তার মানে B2 পার্সেন্টেজ মানে 20%, ঠিক আছে? আচ্ছা, C2 সেলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কোন সূত্র বা ফাংশন ব্যবহার করতে হবে? আচ্ছা, তাহলে C2 তে কি আছে? আমার ক্ষেত্রফল আছে। C2 তে আমার কি আছে? আমার ক্ষেত্রফলটা আছে, তাই না? আচ্ছা, ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 80 ইন্টু 60, তাহলে আমি কোনটা ইউজ করব? আমি ইউজ করব ইজ ইকুয়াল টু প্রোডাক্ট A2 থেকে রেঞ্জ B2, ঠিক আছে? কারণ দুইটা 2 তে আছে, তো সমস্যা নেই, আমি রেঞ্জ দিয়ে কিন্তু এটাকে কভার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, কখন আমরা রেঞ্জ দিয়ে কভার করতে পারবো, কখন রেঞ্জ দিয়ে কভার করতে পারবো না, কখন আসলে আমাদেরকে ম্যানুয়ালি দিতে হবে? এটার কারণ হচ্ছে যদি পাশাপাশি থাকে, হ্যাঁ, বা এক সিরিয়ালে থাকে, বেসিক্যালি সিরিয়াল অনুযায়ী থাকলে তখন রেঞ্জ ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট যদি এমন হয় যে ধরেন আমার এ তে একটা আছে আর ডি তে আর একটা আছে, সেই দুটাকে গুণ করে আমাকে সি তে বসাইতে হবে, তখন আসলে আর রেঞ্জ ইউজ করা যাবে না, তখন ম্যানুয়ালি আমাদেরকে দিতে হবে, ঠিক আছে, ইনপুটগুলা। ওকে, সরি, আগে চলে যাচ্ছি। তারপরে যদি আমরা কোশ্চেনটাতে আসি, উপরে চিত্র অনুযায়ী ওয়ার্কশিটে, মানে এই যে এই শীটটার কথা বলা হচ্ছে, ক্রয় মূল্য 1200 টাকা হলে 16% লাভে বিক্রয় মূল্য বের করার জন্য ফর্মুলা কোনটা হবে? তাহলে ক্রয় মূল্য কত? 1200 টাকা, লাভ করতেছি কত? 16%, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 1200 প্লাস 1200 16%, তাই না? তাহলে আমাদের কোনটা হবে? আমাদের এটা হবে হচ্ছে গিয়ে ক্রয় মূল্য ছিল আমাদের A2, সবগুলোতে এটাতে আমাদের A1 আছে, সেটা এমনিতেই হবে না। আচ্ছা, সো A2, তাহলে আমাদের হচ্ছে গিয়ে, আচ্ছা, লাস্টে A2 আছে, এই দুইটাতে, তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে A2 আর হচ্ছে ইন্টু B2, আচ্ছা, এটা হবে, তাহলে ডি হবে। হ্যাঁ, বিকজ A2 ইন্টু B2 পার্সেন্টেজ প্লাস A2, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। কেন? তার কারণ হচ্ছে সব, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার A2, এটা হচ্ছে আমার A2, এটা হচ্ছে আমার B2, তাই না? তাহলে আমার অ্যান্সারটা আসলে কি হবে? আমার অ্যান্সারটা হবে A2 প্লাস A2 ইন্টু B2 পার্সেন্টেজ, ঠিক আছে? তাহলে এটা আছে কোথায়? এটা আছে হচ্ছে আমার ডি তে, তাহলে আমার অ্যান্সার হবে ডি, ঠিক আছে? আচ্ছা, অনেক সময় স্টার চিহ্নটা নাও দিতে পারে, স্টার চিহ্ন না দিলে আপনার এখানে একটু নিচের চিহ্ন এখানে হওয়ার কথা ছিল, ঠিক আছে? ওকে, তারপরে E3 সেলে কোন ফর্মুলা বা সূত্রটি লিখে এন্টার দিলে E3 তে নেট বেতনের মান দেখা যাবে? আচ্ছা, E3 তে কোন ফর্মুলা? ওকে, E3 হচ্ছে আমার নেট বেতন। ওকে, E3 হচ্ছে আমার নেট বেতন। তাহলে আমাকে কি বলতেছে? মূল মাসিক বেতন হচ্ছে গিয়ে 890 টাকা, ঠিক আছে? আচ্ছা, মাসিক ভাড়া শতকরা হার 45, তার মানে এটা আসলে 45 টাকা না, 45%, ঠিক আছে? কার? বাড়ি ভাড়া, এটা হচ্ছে গিয়ে মূল বেতনের 45%। চিকিৎসা ভাতা নাই, তারপর হচ্ছে কল্যাণ তহবিল ও যৌথ বীমা হচ্ছে 90 টাকা, তাহলে 90 টাকা ডিরেক্ট যোগ হবে, আর 45% অফ 890 টাকা, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে 90 টাকা হচ্ছে আমার D3, তাই না? তাহলে D3 প্লাস, আচ্ছা, এখানে কল্যাণ তহবিল ও যৌথ বীমা, তার মানে এটা বোধহয় বাদ যাবে, মানে এটা মাইনাস করতে হবে, ঠিক আছে? আর এই দুইটা হচ্ছে কি আমার কি বলে, এই দুইটা হচ্ছে আমার যোগ হবে, আর এটা হচ্ছে কি মাইনাস হবে। তাহলে আমি দেখি, প্রথমে হচ্ছে A3, তাহলে A3 ইন্টু B3, আচ্ছা না, A3 ইন্টু, আচ্ছা না, ইজ ইকুয়াল টু A3 প্লাস A3 ইন্টু B3 পার্সেন্টেজ প্লাস C3 মাইনাস D3, ইয়েস, এইটা হবে আমার, ঠিক আছে? এটা, হ্যাঁ, ইয়েস, এটা হবে। আচ্ছা, এটা কিভাবে হইলো দেখেন, সেটা হচ্ছে গিয়ে A3 হচ্ছে আমার এটা প্লাস করছি, প্লাস A3-র 45%, প্লাস A3-র 45%, এই পর্যন্ত গেল, প্লাস
C3, এখন C3 তে কোনো ভ্যালু নাই, তো কি হয়েছে, ভ্যালু তো থাকতেও পারে, সো আমরা C3 কে বাদ দিতে পারবো না, C3 কে বাদ দিতে পারবো না, এখন ভ্যালু নাই, পরবর্তীতে ভ্যালু অ্যাড হইতে পারে না। আমি যখন সূত্র লিখবো ওখানে যেহেতু রোটা আছে, যেহেতু ওর একটা নাম আছে, ওর যেহেতু একটা কি বলে ওখানে ভ্যালু বসানোর একটা সুযোগ আছে, সো আমরা সূত্রটাতে ওটাকেও ইনক্লুড করবো অবশ্যই, ঠিক আছে। C3 মাইনাস হচ্ছে কি, মাইনাস হচ্ছে কল্যাণ তহবিল ও যৌথ বিমা, মানে এটা বাদ যায় ইউজুয়ালি, ঠিক আছে, কেটে নেয় স্যালারি থেকে, সো মাইনাস D3, সো এটাই হবে আমাদের অ্যান্সার। তারপরে বলছে নিম্নোক্ত সমস্যার সমাধানের জন্য কোন সূত্র প্রয়োগ করতে হবে। আচ্ছা, ক্রয় মূল্য, লাভের হার এবং বিক্রয় মূল্য, তাই না, সো এটা আমরা অলরেডি বের করে ফেলছি যে এটা ক্রয় মূল্য হলে যদি লাভের হার এটা হয় তাহলে এটা বিক্রয় মূল্য কত, সেটার অ্যান্সার কত হবে আমি করব না, আপনারা সবাই কমেন্টে আমাকে জানাই দেন, ঠিক আছে, সবাই কমেন্টে এটার অবশ্যই অ্যান্সার জানাবেন, ওকে। আচ্ছা, তারপর আসেন 70%-এর 70-এর 80% কত, তো 70-এর 80% ক্যালকুলেটর করলে 56 হবে, সো এটা আপনারা জাস্ট ক্যালকুলেটর করলে বের করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়, সো অলরেডি আমরা একবার পড়াই ফেলছি শুরুর দিকে এই টাইপের কোশ্চেন, এইটার উত্তর আপনারা সবাই কমেন্টে বলে ফেলেন কি হবে। কম্পিউটার হিসাব নিকাশ করার জন্য, ওকে, সো সেম কোশ্চেন কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি, ওকে ওকে ওকে। সো এবার হচ্ছে গিয়ে অধ্যায় 5 মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, এই চ্যাপ্টারটা এখন তাহলে রাফিদ ভাইয়া পড়াবে। সো আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো একটু সবাই কষ্ট করে মনে রাখার চেষ্টা করিয়েন, যে আমাদের যতই কিন্তু আমরা শুধুমাত্র প্রশ্ন যত কঠিনই আসুক মাথা ঠান্ডা রাখবো, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে আপনার যদি প্রিপারেশন ভালো হয়, এবং যে অল্প সময় আছে সেই অল্প টাইমেও আইসিটি একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। এই স্লাইডে 150টা এমসিকিউ আছে, এই 150টা এমসিকিউ বারবার প্র্যাকটিস করব, প্লাস এই 150টা এমসিকিউ পড়ানোর সময় আমি যে ইনফরমেশনগুলো বললাম অ্যাডিশনালি, যে ভাই ডিলিট পুরো প্রসেস শিখতে হবে, আনইনস্টল পুরো প্রসেস শিখতে হবে, কোনটা যেটা এক্সট্রা যে ইনফরমেশনগুলো বলে দিয়েছি অবশ্যই টেক্সট বই থেকে এগুলো পড়বো, এবং টেক্সট বইটা যত কষ্টই হোক না কেন অ্যাটলিস্ট পরীক্ষার আগের দিন একবার হইলেও রিডিং পড়ে যাব, ঠিক আছে। ইনশাআল্লাহ সবার পরীক্ষা অনেক ভালো হবে। এবার রাফিদ ভাই এসে বাকিটা পড়াবে। থ্যাংক ইউ সো মাচ জাকির ভাইয়া, এত সুন্দর করে তোমাদেরকে অলরেডি কিন্তু 2টা চ্যাপ্টার মানে আমাদের 50% মোটামুটি শেষ করে দিছে ভাইয়া, তাই না। সো আমি তোমাদেরকে নেক্সট 2টা চ্যাপ্টার ইনশাল্লাহ পড়াবো। প্রথম কথা, ভাইয়া তোমাদেরকে যেটা বললো, যেটা দিয়ে শুরু করলো, যে এই 150টা এমসিকিউ করলে তোমরা আসলে বোর্ডে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কোয়েশ্চেন প্যাটার্নটা অনেক ইজিলি গেস করতে পারবা, এবং ইনশাল্লাহ এখান থেকে তোমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু কমন পাবা। কিন্তু তোমাদের ক্লাসটা আরেকটু মনোযোগ দিয়ে করতে হবে, যাতে আমরা যে ইনফরমেশনগুলো তোমাদেরকে এমসিকিউর বাইরে দিচ্ছি এগুলো যাতে কোনোভাবে মিস না হয়ে যায়, ঠিক আছে। আসো তাহলে কথা না বাড়াই, আমরা সামনের চ্যাপ্টারগুলো শুরু করি। সো অধ্যায় 5 শুরু করব, মাল্টিমিডিয়া অ্যান্ড গ্রাফিক্স। এই চ্যাপ্টারটা বুঝছো মাঝে মাঝে দেখা যায় কি যে একটু ট্রিকি হয়ে যায়, মানে অনেক সময় কিছু ইনফরমেশান আমাদের কাছে একটু ট্রিকি হয়ে যায়। আমি ট্রাই করব কনফিউশন যাতে না থাকে এমনভাবে তোমাদেরকে কনসেপ্টগুলোও এমসিকিউর সাথে সাথে ক্লিয়ার করে দিতে, ওকে। আসো আমরা তাহলে শুরু করি, ওকে। আদিকাল থেকে মানুষ নিজেকে প্রকাশ করার জন্য কোনটি ব্যবহার করছে, একটু অপশনগুলো দেখো। এই চ্যাপ্টারের বেশিরভাগ এমসিকিউ অপশন টেস্ট করে আমরা অ্যান্সারগুলো দিব। দেখো, সিডি, মিডিয়া, ইমেল, কম্পিউটার। দেখো, আদিকাল থেকে, আদিকালে কি সিডি ছিল, ইমেল ছিল, কম্পিউটার ছিল, আমাকে তোমরা বলো ছিল না, ছিল না, তাহলে অ্যান্সার হবে মিডিয়া। এখন ভাইয়া মিডিয়া কেন হচ্ছে, মিডিয়ার শব্দের অর্থ হচ্ছে কি জানো, মিডিয়া শব্দের অর্থ হচ্ছে মাধ্যম। মিডিয়া শব্দের অর্থ কি, মাধ্যম। আমরা সামনে মিডিয়া, মাল্টিমিডিয়া এসব নিয়ে আরও পড়াশোনা করবো। এখন দেখো, আমি যে কথা বলছি এটাও কিন্তু এক ধরনের মাধ্যম, তার মানে আদিকালে আমরা মানুষরা নিজেকে প্রকাশ করার জন্য মিডিয়া বা মাধ্যম ব্যবহার করত। এভাবে যদি বুঝে বুঝে প্রত্যেকটা এমসিকিউ অপশন বুঝে বুঝে অ্যাটেম্প্ট করা ট্রাই করো, ইনশাল্লাহ তোমার একটা এমসিকিউ ভুল যাবে না। আসো সামনে আগে, মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি, মাল্টিমিডিয়ার মূল মাধ্যম, প্রধান মাধ্যম হচ্ছে 3টা, ঠিক আছে। 3টা আমি তোমাদেরকে একটু লিখে দিই। আমাদের মাল্টিমিডিয়ার প্রধান যে 3টা মাধ্যম, বর্ণ, শব্দ এবং চিত্র, ঠিক আছে। মাল্টিমিডিয়ার প্রধান 3টা মাধ্যম হচ্ছে কি, বর্ণ, শব্দ এবং চিত্র। এখান থেকে আরেক ধরনের প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যম, অথবা নিচের কোনটি মাল্টিমিডিয়া প্রধান মাধ্যম নয়। এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে অ্যাটেম্প্ট করা লাগবে। এখন প্রধানের বাইরে যদি আমি যাই, মাল্টিমিডিয়ায় আমাদের আরও কিছু মাধ্যম আছে, যেমন আমরা বর্তমানে ভিডিও ব্যবহার করি, আমরা গ্রাফিক্স ব্যবহার করি, আমরা অ্যানিমেশন ব্যবহার করি,
এবং আমরা ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং ব্যবহার করি। কি ব্যবহার করি? ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং, ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং। ঠিক আছে? সো এই বর্তমান যুগে আমরা যত অ্যাডভান্সড হচ্ছি, আমাদের কিন্তু এই যে বাম পাশে যে চারটা লিখছি, এগুলো কিন্তু মাল্টিমিডিয়ার উপাদান বা মাল্টিমিডিয়ার মাধ্যম। ঠিক আছে? বাট এই যে এই প্রশ্নটা, মাল্টিমিডিয়া মাধ্যম কয়টি, এই প্রশ্নটার মূল অ্যান্সার হবে 3টা, এবং এই 3টা হচ্ছে বর্ণ, শব্দ এবং চিত্র। আশা করি তোমরা প্রশ্নের ধরন বুঝতে পারছো যে কখন 3টা দাগাবা, কখন 7টা দাগাবা, কখন সবগুলা অ্যান্সার করে আসতে পারবা। আসো আমরা সামনে আগাই। আচ্ছা, মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ অপর কি নামে পরিচিত? দেখো অপশন টেস্ট। ভিডিও কি বর্ণ? না। অ্যানিমেশন কি বর্ণ? না। গ্রাফিক্স তো ছবি, গ্রাফিক্স তো বর্ণ না। তার মানে কি? অ্যান্সার হবে টেক্সট। এবং তোমরা তো ট্রান্সলেশন করলে বুঝতেছো না যে বর্ণর ইংলিশ হচ্ছে টেক্সট, রাইট? তাহলে অ্যান্সার হবে ডি, টেক্সট। আচ্ছা, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া নয় কোনটি? হ্যাঁ, এখানে কোয়েশ্চেনটা আসলে একটু ইজি করে দিছে। দেখো, আমরা একটু কনসেপ্টটা পড়ি, তাহলে সামনেগুলোও ইজি হয়ে যাবে। মিডিয়া শব্দের অর্থ মাধ্যম, মাল্টিমিডিয়া শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করে কোনো কিছু প্রকাশ করা। এখন দেখো, রেডিও, ওয়েব পেজ, সিনেমা, টেলিভিশন। তোমরা সিনেমার কথা যদি চিন্তা করো, সিনেমাতে কি হয়? গান বাজে, মানে শব্দ হচ্ছে, কথা হচ্ছে, তাই না? তারপরে কিছু লেখা থাকে, সাবটাইটেল লেখা থাকে, ভিডিও চলতেছে, এটা হচ্ছে সিনেমা। টেলিভিশনের মধ্যেও কি হয়? সেম, শব্দ হয়, ভিডিও হয়, তোমার হচ্ছে টেক্সট লেখা থাকে, খবরের হেডলাইন লেখা থাকে। ওয়েব পেজের মধ্যে আমরা দেখতে পারি যে আমার শব্দ হয়ে, অনেক ওয়েব পেজে শব্দ হয়, যেমন তোমার ইউটিউবের কথা চিন্তা করো। আবার হচ্ছে টেক্সট লেখা থাকে, ছবি দেওয়া থাকে, ভিডিও দেওয়া থাকে, অ্যানিমেশন দেওয়া থাকে। তার মানে এই যে 3টা, ওয়েব পেজ, সিনেমা এবং টেলিভিশন, এই তিনোটাই কিন্তু আমার কি বলতো? এই তিনোটাই হচ্ছে আমার মাল্টিমিডিয়া। তাই আমাকে যেহেতু বলছে মাল্টিমিডিয়া নয় কোনটি, আমার অ্যান্সার হবে কি? এ, রেডিও। কিন্তু এখানে একটা কিন্তু আছে। দেখো, প্রশ্নে বলা হচ্ছে কি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। যেহেতু প্রশ্নে মাল্টিমিডিয়া নয়, তার মানে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে রেডিও হবে। ঠিক আছে? কিন্তু যদি প্রশ্নে দেওয়া থাকে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি, আমি যদি নয় কেটে দিই, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া হচ্ছে যেই মাল্টিমিডিয়ার সাথে তুমি যোগাযোগ করতে পারো। একটা সিনেমা চলতেছে, তুমি ওখানে কোনো যোগাযোগ করতে পারবে না। একটা টেলিভিশন চলতেছে, তুমি ওখানে কোনো যোগাযোগ করতে পারবে না। কিন্তু একটা ওয়েব পেজ তুমি যোগাযোগ করতে পারবে, ক্লিক দিয়ে কিছু একটা চেঞ্জ করতে পারো, তুমি একটা ছবি আপলোড দিতে পারো, ছবি ডাউনলোড দিতে পারো। সো যদি তোমার এই প্রশ্নে 9টা কাটা হয়ে যায় ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি, তাহলে তোমার কারেক্ট অ্যান্সার হবে ওয়েব পেজ। বুঝছো? তার মানে একই এমসিকিউতে আমি তোমাকে 2টা এমসিকিউ সলভ করাই দিচ্ছি। ওকে, অলরাইট। আসো, নিচের কোনটি মাল্টিমিডিয়া? দেখো, একই প্রশ্ন। টেলিভিশন, সংবাদপত্র, পাঠ্য বই আর রেডিও কোনটি মাল্টিমিডিয়া? টেলিভিশনে তুমি শব্দ, চিত্র, বর্ণ সব দেখতে পারতেছো। রেডিওতে শুধু শব্দ, সংবাদপত্রে শুধু বর্ণ, পাঠ্য বই শুধু বর্ণ কিন্তু মাল্টিমিডিয়া না। তার মানে কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার এ, টেলিভিশন। আশা করি কিভাবে কোয়েশ্চেনগুলো আসবে তুমি বুঝতে পারতেছো। অলরাইট, আসো, নিচের কোনটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া? তোমরা এখন এটা পারবা। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া মানে কোন মাল্টিমিডিয়ার সাথে তুমি যোগাযোগ করতে পারো? দেখো, রেডিওর সাথে পারো না, ভিডিওর সাথে পারো না, ভিডিও চলতে থাকে। টিভির সাথে পারো না, চ্যানেল চেঞ্জ করতে পারো, বাট যোগাযোগ করতে পারো না। কিন্তু ভিডিও গেমসে তুমি যেটা দিবা, তুমি সামনে আগাইতে বললে সামনে, পিছে আগাইতে বললে পিছে আগাবে, তাই না? তার মানে এখানে কারেক্ট অ্যান্সার হবে কি? কারেক্ট অ্যান্সার হবে বি, ভিডিও গেমস, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, রাইট? অলরাইট, আসো, কোন সালে সিনেমা আবিষ্কৃত হয়? এটা বইয়ের একটা লাইন, এটা মনে রাখবা, মুখস্থ রাখবা। 1895, এটা একটু মনে রাখবা, এটা আসে, পরীক্ষায় আসে। অলরাইট, আচ্ছা, আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি? দেখো, আমাদের যে মাল্টিমিডিয়া, সেটা আসলে উদ্ভাবনী হয়েছে সিনেমার মাধ্যমে। সিনেমায় আগে ছবি বারবার দেখায় তাড়াতাড়ি ছবিগুলো সরায় একটা ভিডিওর রূপ দেওয়া হতো। ঠিক আছে? এটা থেকে আসলে সিনেমার উৎপত্তি। সেই সিনেমা থেকে আমাদের আজকের দিনের মাল্টিমিডিয়ার উৎপত্তি। এটাও ইনফরমেশন, জ্ঞানমূলক, এটা মাথায় রাখবো। একবার পড়লা না, এখনই মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, কিসের সমন্বয়ে সাধারণত অ্যানিমেশন তৈরি হয়? গুড কোয়েশ্চেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। অ্যানিমেশন কিসের সাহায্যে তৈরি হয়? দেখো, অডিও ভিডিও, টেক্সট গ্রাফিক্স, অডিও টেক্সট গ্রাফিক্স, সবই মোটামুটি লাগতেছে না? একটা অ্যানিমেশনে আমরা অডিও দেখি, ভিডিও দেখি, টেক্সট দেখি, গ্রাফিক্স দেখি। তার মানে অ্যানিমেশন কি এই 4টার সবগুলোর মাধ্যমে কিন্তু হয়ে থাকে। অলরাইট, টেক্সট
গ্রাফিক্স অডিও দিয়ে কন্টেন্ট তৈরির সফটওয়্যারটির নাম বলো। সফটওয়্যারের নাম আমরা একটু আগে পড়লাম কি যে অ্যানিমেশন হচ্ছে এটা, তার মানে অ্যানিমেশন তৈরির সফটওয়্যার। বুঝতেছো? এই কোয়েশ্চেনটা এই জিনিসগুলো না দিয়ে তোমাকে যদি বলতো অ্যানিমেশন তৈরির সফটওয়্যার কোনটি, অ্যানিমেশন তৈরি সফটওয়্যার কোনটি, তাহলে তোমার উত্তর সেম হইতো, উত্তর হইতো কি অ্যাডোবি ফটোশপ। ওকে, অলরাইট। কোনটি বাংলাদেশের ডিজিটাল প্রকাশনা শতক? এটা একদম বইয়ের লাইন, এটা আসলে কিছু করার নাই, মনে রাখতে হবে। সেটা হবে কি একবিংশ, একদম বইয়ের লাইন। ওকে, মাথায় রাখবো। আচ্ছা, মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির প্রোগ্রামকে কি বলে? প্রোগ্রামকে কি বলে এটাও মাথায় রাখবো, এটা ডিরেক্টর, এটাও বইয়ের লাইন। হ্যাঁ, মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি প্রোগ্রামকে বলা হয় ডিরেক্টর। অলরাইট, সামনে আগে একটু, নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি প্রোগ্রাম? দেখো একই ইনফরমেশন একই ধরনের প্রশ্ন দুইভাবে দুই বোর্ডে আসছে। ওকে, তাহলে এটাও হবে কি, এটার অ্যান্সারও হবে ডিরেক্টর। এভাবে মাথায় রাখবো। অলরাইট, সভা সেমিনারে তথ্যকে কার্যকরভাবে উপস্থাপন, আমি তোমাকে কয়েকটা ওয়ার্ড দাগাই দিই। তথ্যকে কার্যকরভাবে উপস্থাপনে, এই ওয়ার্ডগুলো যখনই তোমরা দেখবা, সেটা সভা সেমিনার হোক, ক্লাস হোক, এই তিনটা ওয়ার্ড যদি সুন্দর করে দেখো যে তথ্যকে উপস্থাপন, সুন্দরভাবে উপস্থাপন, কার্যকরভাবে উপস্থাপন, তখনই তোমরা বুঝবা যে এটা হচ্ছে আমার পাওয়ার পয়েন্ট। তখনই তোমরা বুঝবে এখানে স্লাইডের ব্যাপার জড়িত, এটার অ্যান্সার হচ্ছে পাওয়ার পয়েন্ট। অলরাইট, এভাবে আমরা এই ইনফরমেশনগুলো মাথায় রাখবো। অলরাইট, পাওয়ার পয়েন্ট ব্যবহারে মূলত কোন কাজটি করা হয়? দেখো মাত্র তোমাদেরকে কয়েকটা শব্দ দাগাই দিছি না, এখানে দেখো তথ্যকে কার্যকর এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন, এই ওয়ার্ডটা দেখলেই বুঝবা যে এটার অ্যান্সার হবে পাওয়ার পয়েন্ট। অলরাইট, তোমরা যখন আসলে একটা চ্যাপ্টার থেকে এমসিকিউ করতে যাই আমরা, তখন অনেক এমসিকিউ ইজি লাগে, কারণ আমি জানি এই চ্যাপ্টারে আমার পাওয়ার পয়েন্ট আছে, অ্যাডোবি ফটোশপ আছে, এইগুলোর মধ্যে একটা হবে। কিন্তু পরীক্ষায় কিন্তু বলে দিবে না যে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন, তাই না? সো এই কয়েকটা কিওয়ার্ড যদি মাথায় রাখো, তুমি যে কোনো এমসিকিউ আসলে অ্যাপ্রোচ করতে পারবে। অলরাইট, আসি, কোন সফটওয়্যারে ছবি, গ্রাফ, চার্ট সংযোজন করে আকর্ষণীয় করা যায়? ওকে, দেখো আকর্ষণীয় করা যায়, ছবি, গ্রাফ, চার্ট মানে তথ্য আকর্ষণীয় করা যায় পাওয়ার পয়েন্ট। আকর্ষণীয় ওয়ার্ডটা, এই আকর্ষণীয় উপস্থাপন, এই ওয়ার্ডগুলো দেখলেই পাওয়ার পয়েন্ট দাগাই দিয়ে চলে আসবা। অলরাইট, পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলে? খুব সুন্দর একটা কোয়েশ্চেন। ট্রানজিশন, অ্যানিমেশন, প্রেজেন্টেশন নাকি স্লাইড? এটার অ্যান্সার হচ্ছে প্রেজেন্টেশন। আমরা স্লাইডের সাথে অনেক সময় একটু মিক্স করে ফেলতে পারি, কিন্তু মাথায় রাখবো কি অনেকগুলো স্লাইড দিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি হয়। ওকে, যেমন অনেকগুলো পৃষ্ঠা দিয়ে একটা বই তৈরি হয়, তার মানে তোমার স্লাইড হচ্ছে একটা প্রেজেন্টেশনের পৃষ্ঠা। এভাবে মাথায় রাখবো, তাহলে ভুল যাবে না। দেখো প্রেজেন্টেশনে এক একটি অংশকে কি বলে? নেক্সট কোয়েশ্চেন, স্লাইড, তাই না? তার মানে স্লাইড ছোট, প্রেজেন্টেশন বড়। এভাবে মনে রাখলে আর কখনো এই জিনিসটা ভুল করবে না। আসো আগে, পাওয়ার পয়েন্টের স্লাইড নিচের কোনটির সমতুল্য? মাত্র কম্প্যারিজনটা দিছি, এটা তোমরা পারবা। ওয়ার্ডের পৃষ্ঠা, এক্সেলের কলাম, বেসিকের কমান্ড বাটন নাকি এক্সেলের রো? মাত্র তোমাদের বলছি যে একটা বইয়ের পৃষ্ঠার মতন করে চিন্তা করতে পারো, তার মানে ওয়ার্ডের পৃষ্ঠা। অলরাইট, পাওয়ার পয়েন্টে প্রস্তুতকৃত 20টি স্লাইডের একটি প্রেজেন্টেশন 5 পৃষ্ঠায় উপস্থাপন করলে পৃষ্ঠাগুলোকে কি বলা হবে? এটার একটু কনসেপ্টটা আমরা জানি। একটা স্লাইডের বা একাধিক স্লাইডের কন্টেন্টকে একটা পৃষ্ঠায় যদি আমি নিয়ে আসতে চাই, বুঝো, স্লাইড একাধিক, পৃষ্ঠা একটা পৃষ্ঠায় মাল্টিপল স্লাইডের কন্টেন্টকে যদি আমি নিয়ে আসতে চাই, সেটাকে আমরা বলি হচ্ছে হ্যান্ড আউট। এক্ষেত্রে দেখো স্লাইড হচ্ছে 20টা, প্রেজেন্টেশন হচ্ছে 5 পৃষ্ঠা, তার মানে 20টা স্লাইডকে 5 পৃষ্ঠায় আটাইতে হবে, রাইট? সো এটা হবে কি হ্যান্ড আউট, মাথায় রাখবা। অলরাইট, দেখো একাধিক স্লাইড বিশিষ্ট একটা পৃষ্ঠাকে কি বলা হয়? মাত্র তোমরা করলে, এটা তোমরা পারবা আমি জানি, কমেন্টে জানো আমাকে কি হবে। এটা হবে বি, হ্যান্ড আউট। অলরাইট, পাওয়ার পয়েন্ট ওপেন করতে হইলে কোন বোতামটা চাপতে হবে? ফাইল, নিউ, স্টার্ট নাকি হোম? ফাইল, নিউ, স্টার্ট নাকি হোম? এগুলোতে আমরা একটু পেঁচাই ফেলি, রাইট? এগুলোর অনেকগুলো এমসিকিউ তোমাদের জন্য আমি নিয়ে আসছি, পেঁচাবো না। তাহলে আমি যদি ওপেন করতে চাই, আমি স্টার্ট চাপ দিব, ঠিক আছে? একটু তোমাদেরকে বুঝাই। আমার হোম, যেটা হোমের মধ্যে আমার পাওয়ার পয়েন্ট রিলেটেড, মানে লিখা রিলেটেড, তোমার কোন ফন্টে লিখবো, ছোট ফন্ট, বড় ফন্ট, ফন্টের সাইজ, ফন্টের কালার, এইগুলো আমরা চেঞ্জ করতে পারি, ওয়ার্ড অ্যাড করতে পারি। ওকে, ফাইলের মধ্যে ফাইল রিলেটেড যাবতীয় কাজ করতে পারি, যেমন সেভ করতে পারি, সেভ অ্যাজ করতে পারি, এই জিনিসগুলো আমরা ফাইলে করতে পারি। নিউ এর মধ্যে আমরা নিউ ফাইল ওপেন করতে আসলে ফাইলেই যাওয়া লাগে, ঠিক আছে? অলরাইট, আর আমি ওপেন করতে চাইলে আমার স্টার্টে আসতে হবে। ওকে, কোনটিতে টাইপ করা যায়? তোমরা একটু
প্রশ্নগুলো অপশনগুলো দেখলেই বুঝতে পারবা। ইমেজ বক্সে ছবি, ইমেজ মানে ছবি, তাই না? টাইপ করা যায় না, কমান্ড বাটন দিয়ে কমান্ড দেয়, টুল বক্স দিয়ে, এটা হয়তো বা বোঝা যাচ্ছে না, বাট টুল বক্স দিয়ে হচ্ছে তোমার লেখালেখির কিছু করে না, ঠিক আছে? টাইপ করা যায় হচ্ছে টেক্সট বক্সে, টাইপ করা যায় হচ্ছে টেক্সট বক্সে। ওকে, অলরাইট। আচ্ছা, মাল্টিমিডিয়া বলতে কি বুঝে এটা তোমরা এট দিস পয়েন্ট পারো, একটু কমেন্টে জানাও কী হবে বলো। বহুমাধ্যম, তাই না? দেখো, ছবি, শব্দ, লেখা, এই তিনটা মিক্স করে হচ্ছে মাল্টিমিডিয়া। ওকে, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলতে কি বুঝায় এটাও তোমরা আসলে অ্যাট দিস পয়েন্ট পারোই, কারণ আমি তোমাদেরকে 3বার বলছি। যেখানে কেবল ভিডিও থাকে, যেখানে ব্যবহারকারীরা যোগাযোগ করতে পারে, যেখানে কেবল টেক্সট থাকে, কেবল অডিও থাকে, এই যে এই কিওয়ার্ডটা ইন্টারঅ্যাক্টিভ মানে যোগাযোগ। হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভ মানে যোগাযোগ করতে পারে, এই কিওয়ার্ডটা মাথায় রাখলে এই টাইপের সবগুলোই তুমি সলভ করতে পারবা। আচ্ছা, মাল্টিমিডিয়া মৌলিক মাধ্যম হলো কোনটা? একদম ফার্স্টে তোমাকে আমি এমসিকিউটা করাই দিছি না, এটার অ্যান্সার 26-এর অ্যান্সার একটু কমেন্টে জানাও, এখনই জানাও। ওকে, অপশনগুলো আমি পড়ি। 1-এ বর্ণ, 2-এ চিত্র, 3-এ শব্দ। কোনটা? 102, 103, 203 নাকি 123? সবগুলোই একটু জানাও। আশা করি কমেন্ট দেওয়া হয়ে গেছে। অ্যান্সার হবে সবগুলো, বর্ণ, চিত্র এবং শব্দ। ভেরি গুড। ওকে, নিচের কোনটি মাল্টিমিডিয়া নয়? দেখো, একই টাইপের কোয়েশ্চেন আবার রিপিট হচ্ছে, কারণ অনেকবার বোর্ডে আসছে। সো এটা কি হবে? মাল্টিমিডিয়া নয় যেহেতু বলছে, এটা হবে কি? এটা হবে রেডিও, তাই না? এটা হবে রেডিও। আচ্ছা, নিচের কোনটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার উদাহরণ? এটা আরেকবার আসছিল, সো এটা তোমরা জানো, এটা অ্যান্সার হবে ভিডিও গেমস। অলরাইট, টেলিভিশন, ভিডিও, সিনেমা, এগুলোকে বলা যায় কি? এগুলোকে বলা যায় মাল্টিমিডিয়া। আমরা এটাও জানি। এখানে একটু এক্সাম্পলগুলো মনে রাখবো। টেলিভিশন, ভিডিও এবং সিনেমা, এটাকে আমরা বলি হচ্ছে মাল্টিমিডিয়া। তাহলে এখানে যে কোনোটা আসতে পারে, টেলিভিশন কি, সিনেমা কি, বুঝতেছো তোমরা কিভাবে আসে। ওয়েব পেজকে কেন ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলা হয়? দেখো, একটা কিওয়ার্ড বলছিলাম যে যোগাযোগ করতে পারে। দেখো, ব্যবহারকারী ক্লিক বা ন্যাভিগেট করতে পারে। কাগজে ছাপা হয়ে হবে না, শুধু লেখা হবে না, ছবি থাকে, এটা শুধু হবে না। যেহেতু ব্যবহারকারী ক্লিক করতে পারে, কাজ করতে পারে, যোগাযোগ করতে পারে, তাই কারেক্ট অ্যান্সার হবে এ। রাইট? ওকে, অলরাইট। প্রেজেন্টেশন লেখার বক্সকে কি বলা হয়? প্রেজেন্টেশনে লেখার বক্সকে কি বলা হয়? এটা অলরেডি করছি না? এটা কি হবে বলো? টেক্সট বক্স। অলরেডি এটা করছি। আচ্ছা, সিনেমার সাথে একাধিক মাধ্যম যুক্ত হওয়ার উল্লিখিত সাল কোনটি? এটাও আমি জানি, তোমরা পারবা। একই ইনফরমেশন ভিন্নভাবে কিন্তু প্রেজেন্ট হইতে পারে। ওকে, অ্যান্সার হবে কি? 1895। এটা অলরেডি করছি একবার, তাই না? মনে আছে না? ভুলে গেলে কিন্তু হবে না। ভিডিওকে কি বলা যায়? স্থির গ্রাফিক্স, চলমান গ্রাফিক্স, কেবল অডিও নাকি কেবল টেক্সট? আচ্ছা, ভিডিও কি মুভ করে না? ভিডিও তো চলতে থাকে, তার মানে কি? চলমান গ্রাফিক্স, তাই না? অলরাইট। অ্যানিমেশন কি হইতে পারে? শুধু দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল, যেটাকে বলি, শুধু ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক উভয়ই, নাকি শুধু টেক্সট ভিত্তিক? সো অ্যানিমেশন আসলে 2 ডাইমেনশনালও হইতে পারে, দ্বিমাত্রিক হইতে পারে, 3 ডাইমেনশনালও হইতে পারে। সো এটা কারেক্ট অ্যান্সার হবে সি। ওকে, অলরাইট। আচ্ছা, প্রেজেন্টেশন সংরক্ষণ করার জন্য কি ব্যবহার করা হয়? দেখো, একটু আগে বলছিলাম, ফাইল রিলেটেড যা থাকে, সেভ টেভ, এইসব জিনিসপাতি, এগুলা আসলে ফাইলের মধ্যে থাকে, ভিউয়ের মধ্যেও না, ইনসার্টের মধ্যেও না, হোমের মধ্যেও না। ঠিক আছে, এই ফাইলকে সেভ করব, ওপেন করব, সেভ অ্যাজ করব, সেভ অ্যাজ সামনে আছে, আমি তোমাকে দেখাচ্ছি, এগুলো সবই ফাইলের মধ্যে থাকে, ফাইল রিবনের মধ্যে থাকে। ওকে, ভিউয়ের মধ্যে তুমি কিভাবে জিনিসটাকে দেখতে চাও, 1 পেজ 2 পেজ স্ক্রল, এগুলো থাকে। ইনসার্টের মধ্যে তুমি ছবি ইনসার্ট করতে চাও, ভিডিও ইনসার্ট করতে চাও, চার্ট ইনসার্ট করতে চাও, ইকুয়েশন ইনসার্ট করতে চাও, এগুলো থাকবে। আর হোমের মধ্যে যেটা বললাম যে আমার মানে তোমার পেজের ফিল, তারপর ফন্টের সাইজ, এই জিনিসগুলো কিন্তু থাকে। সো রিবনগুলো মনে রাখতে হবে, একটুখানি বইয়ের থেকে বাকি রিবনগুলো একটু পড়ে যেতে হবে, কারণ রিবন থেকে অনেক প্রশ্ন আসে। অলরাইট, ওকে, আসো আগে। নিচের কোনটি মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমের মধ্যে পড়ে না? দেখো, আমি বলছিলাম মাল্টিমিডিয়ার বেশ কিছু মাধ্যম আছে, কিন্তু প্রধান মাধ্যম বলছিলাম 3টা, তাই না? তোমাদের নিশ্চয়ই মনে আছে, টেক্সট প্রধান মাধ্যম, গ্রাফিক্স প্রধান মাধ্যম, অডিও প্রধান মাধ্যম, কাগজ এটা কিন্তু প্রধান মাধ্যম নয়, তার মানে কারেক্ট অ্যান্সার কাগজ। আচ্ছা, মাল্টিমিডিয়ার ধারণ বা পরিচালনায় কি ব্যবহার করা হয়? কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট নাকি সবগুলো? দেখো, আমরা আসলে এখন কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট তিনোটাই একই কাজে ব্যবহার করতে পারি। আমাদের প্রযুক্তি এত বেড়ে গেছে, এত অ্যাডভান্সড হয়েছে, সো সেক্ষেত্রে আমার তিনোটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। অলরাইট, শিক্ষাক্ষেত্রে মাল্টিমিডিয়া ব্যবহারে বড় সুবিধা কি? এটা বইয়ের লাইন। বিষয় সহজে বোঝা যায়, পড়া ভুলে যায়, সময় নষ্ট হয়, বই লাগে না।
ওকে, এটা কিন্তু বইয়ের লাইন, বিষয় সহজে বোঝা যায়। ওকে, সো এটা বইয়ের লাইন, এটা মনে রাখতে হবে। আচ্ছা, বাংলাদেশে মুদ্রণ ও প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইন কম্পিউটারের ব্যবহার শুরু হয় কবে, কোন দশকে? এটাও বইয়ের লাইন, এটা একটু মাথায় রাখতে হবে, 90 দশকে। ওকে, এগুলো মাথায় রাখবো ইনফরমেশন, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, শব্দ রেকর্ড ও সম্পাদনায় এখন প্রধান নির্ভরতা কোনটা? অ্যানালগ পদ্ধতি, কম্পিউটার, টাইপরাইটার নাকি কাগজ? দেখো, যদি এখন বলে প্রযুক্তি আগাচ্ছে না, এখন টাইপের ওয়ার্ডগুলো শুনলে ট্রাই করবা কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট, পিসি, ল্যাপটপ, এই টাইপের অ্যান্সারগুলো আসলে কারেক্ট অ্যান্সার হওয়ার চান্সটা বেশি থাকে। ওকে, তাই শব্দ রেকর্ড এবং সম্পাদনা এখন আমরা আসলে কম্পিউটারের উপর ডিপেন্ড করে থাকি। আচ্ছা, ভিডিও যুক্ত করার সময় ওয়েন ক্লিকড নির্বাচন করলে কি হয়? ওয়েন ক্লিক মানে কি? যখন আমি ক্লিক করব, মানে যখন ক্লিক করব তখন ভিডিও চলবে, তার আগে ভিডিও চলবে না। দেখো, স্লাইড শুরুতেই ভিডিও চলবে, ভিডিও চলবেই না। ক্লিক করলে ভিডিও চালু হবে নাকি ভিডিও ডিলিট হবে? বুঝাইছি না? ওয়েন ক্লিকড হলে কি হবে? ভিডিও ক্লিক করলে ভিডিওটা চালু হবে, তার মানে কারেক্ট অ্যান্সার হবে সি। অলরাইট, অ্যাডোবি ফটোশপ মূলত কি কারণে ব্যবহার হয়? দেখো, কন্টেন্ট বা ইমেজ সম্পাদনায়, ডেটাবেস তৈরিতে, হিসাব করতে নাকি অপারেটিং সিস্টেম বানাইতে? অপারেটিং সিস্টেম বানাইতে আমার প্রোগ্রামিং লাগে, হিসাব করতে লাগে স্প্রেডশিট, তোমরা চ্যাপ্টার 4-এ পড়ছো। ডেটাবেস তৈরিতে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস ইউজ করি, এটা তোমাদের নাই, তাই না? তার মানে কি হবে? কন্টেন্ট বা ইমেজ সম্পাদনায়। এগেন আমরা অপশন টেস্ট, রিভার্স অপশন টেস্ট, কমন সেন্স দিয়ে এই চ্যাপ্টারগুলো মোটামুটি দাগায় ফেলতে পারতেছি। আচ্ছা, প্রিমিয়ার বা ফটোশপ দিয়ে কী করা হয়? দেখো, কন্টেন্ট তৈরি বা সম্পাদনা, সেম কোশ্চেন, আমি স্কিপ করে গেলাম। কোন সফটওয়্যার দিয়ে বিভিন্ন মিডিয়া মিলিয়ে ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়? কোন সফটওয়্যার দিয়ে বিভিন্ন মিডিয়া মিলিয়ে ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়? ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিরেক্টর। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা ফার্স্টে 2টা এমসিকিউ সলভ করছি যে মাল্টিমিডিয়া তৈরিতে কোন সফটওয়্যার ব্যবহার হয়? ডিরেক্টর। দেখো, একই কোয়েশ্চেন একটু ঘুরাই দিছে, বিভিন্ন মিডিয়া মিলিয়ে, তার মানে কি মাল্টিমিডিয়া না? দেখতেছো, বুঝতেছো কি ধরনের কোয়েশ্চেন ঘুরে আসতে পারে? সো তোমরা আশা করি এই যা যা ইনফরমেশন দিচ্ছি, ঘুরানো কোয়েশ্চেনগুলো খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। অলরাইট, মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্র 9 কোনটি? শিক্ষা, বিনোদন, বিজ্ঞাপন, হস্তলেখন, খাতা। এখন তুমি যদি বলো যে হাতে লেখা খাতাতে আমি মাল্টিমিডিয়া ইউজ করবো, কেমনে করবা? করা কিন্তু সম্ভব না। আচ্ছা, গেমসে মাল্টিমিডিয়া ব্যবহারে কী বাড়ে? বাস্তবতার অনুভূতি, কেবল লেখা, কেবল অডিও, কেবল স্থির ছবি। দেখো, মাল্টিমিডিয়া ব্যবহার করতেছি গেমে একটা বাস্তবতার অনুভূতি দিতে, যাতে গেমটা অনেক রিয়েল ফিল হয়, তাই না? সো বাস্তবতার অনুভূতি। অলরাইট, মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার কে? সংজ্ঞা দেখো, যিনি শুধু কোড করেন, যিনি টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও নিয়ে কাজ করেন, যিনি শুধু হার্ডওয়্যার ঠিক করেন, যিনি শুধু টাইপ করেন। দেখো, এখানে টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও এগুলো মিলেই তো মাল্টিমিডিয়া, তার মানে অ্যান্সার হবে বি। রাইট? ওকে, কন্টেন্ট ডেভেলপ করা আর ইন্টারঅ্যাক্টিভিটি যোগ করার মধ্যে কোনো পার্থক্য নেই, বিশাল পার্থক্য আছে। দুটোই একই সফটওয়্যার, দুটোই শুধু প্রিন্টিং। কন্টেন্ট ডেভেলপ এবং ইন্টারঅ্যাক্টিভিটি, এর মধ্যে বিশাল পার্থক্য আছে। কারণ তুমি একটা মাল্টিমিডিয়া একটা ভিডিও বানাইতে পারো, কিন্তু এটা ইন্টারঅ্যাক্টিভ হবে না। কিন্তু একটা গেম, সেটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ হবে। এগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করে আসছি। অলরাইট, প্রেজেন্টেশন সফটওয়্যার মূলত কী কারণে ব্যবহার করা হয়? দেখো, হিসাব নিকাশ, তথ্য আকর্ষণীয়ভাবে উপস্থাপন। অনেকবার বলছি, প্রেজেন্টেশন দেখবা, তোমার পাওয়ার পয়েন্ট দেখবা এবং আকর্ষণীয় তথ্য উপস্থাপন, এই ওয়ার্ডগুলো দেখবা, অ্যান্সার হবে। আচ্ছা, নিচে কোনটি প্রেজেন্টেশন সফটওয়্যার? তোমরা জানো এটা অলরেডি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এক্সেল হচ্ছে স্প্রেডশিট, ওয়ার্ড হচ্ছে লেখালেখির জন্য, নোটপ্যাড হচ্ছে লেখালেখির জন্য বলতে পারো। অলরাইট, পরিকল্পিতভাবে প্রেজেন্টেশন তৈরির খসড়াকে কি বলা হয়? এটা বইয়ের লাইন, এটা মাথায় রাখবো। পরিকল্পিতভাবে প্রেজেন্টেশন তৈরির খসড়াকে আমরা বলি হচ্ছে স্লাইড লেআউট। এটা বইয়ের লাইন, মাথায় রাখবো। অলরাইট, নতুন স্লাইড যুক্ত করা শর্টকাট কি? আমাদের শর্টকাটগুলো থেকে অনেক প্রশ্ন আসে। মজার কথা হচ্ছে, এই নতুন স্লাইড যুক্ত করার যে শর্টকাট, অলওয়েজ মাথায় আসে কি? কন্ট্রোল এন, কারণ এন দিয়ে হচ্ছে নিউ। মাথায় আসে, কিন্তু এই মাথায় আসা এটা যাবে না, এটা মাথায় রাখতে হবে যে কন্ট্রোল এম দিয়ে, হ্যাঁ, কন্ট্রোল এম দিয়ে আমরা নতুন শর্টকাট মানে নতুন স্লাইড যুক্ত করব, মাথায় রাখবো। আচ্ছা, কিছু জিনিস তোমাদেরকে বলে দিই। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করতে পারি, কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট করতে পারি। ওকে, আরও কিছু তোমাদেরকে বলে দিই। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে, কন্ট্রোল ভি দিয়ে
পেস্ট করেন, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে। ঠিক আছে, এই কিছু জিনিস তোমরা যদি শর্টকাটগুলো জেনে রাখো, এগুলো এমসিকিউতে অনেক পরীক্ষায় আসে। অলরাইট, জাস্ট এই কয়েকটা জিনিস চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমরা নিজেদের খাতায় একটু নোট করে রাখো। অলরাইট, প্রেজেন্টেশন শুরু করার জন্য কোন কি ব্যবহার করা হয়? প্রেজেন্টেশন শুরু করো, ওকে, মানে স্লাইড শো শুরু করো, আমরা F5 চাপলে আমাদের প্রেজেন্টেশন বা স্লাইড শো মোডে চলে যায়, এটা একটা শর্টকাট। আচ্ছা, বর্তমান স্লাইড থেকে স্লাইড শো শুরু করতে কি ব্যবহার করা হয়? দেখো, আমি দুইভাবে স্লাইড শো শুরু করতে পারি, একটা একদম প্রথম স্লাইড থেকে, বাট ধরো তুমি 10 নম্বর স্লাইড থেকে শুরু করতে চাও, 10 নম্বরে যাওয়ার পরে তুমি যদি Shift+F5 চাপো, তাহলে বর্তমান স্লাইড থেকে আমার প্রেজেন্টেশন শুরু হবে। অলরাইট, স্লাইড শো থেকে বের হইতে কোন কি চাপতে হয়? এটা হচ্ছে কি এসকেপ কি, মাথায় রাখবো। অলরাইট, দেখো স্লাইডে আমরা 3টা জিনিস পড়ছি, আরেকবার একটা রিভিউ দেই। F5 দিলে প্রেজেন্টেশন শুরু হয়, Shift+F5 দিলে যেই স্লাইডে আসি ওই স্লাইড থেকে প্রেজেন্টেশন শুরু হয়, আর এসকেপ দিলে প্রেজেন্টেশন থেকে বের হয়ে যাওয়া যায়। আচ্ছা, স্লাইডে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য কোনটা ব্যবহার করা হয়? ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য আমরা ডিজাইন মেনু ব্যবহার করি। ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য আমরা ডিজাইন মেনু ব্যবহার করি। অলরেডি আমরা হোম মেনু কাজ শিখছি, ফাইল মেনুর কাজ শিখছি, ইনসার্ট মেনু কাজ শিখছি, এখন ডিজাইন মেনু কাজটাও শিখে ফেললাম। অলরাইট, ব্যাকগ্রাউন্ডে ছবি ব্যবহার করতে হলে কি নির্বাচন করতে হয়? এগুলো কিন্তু একদম বইয়ের লাইন, ঠিক আছে? সো এই এমসিকিউগুলোর পাশাপাশি তোমাদেরকে কিন্তু একটুখানি বই থেকেও পড়তে হবে। বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু তোমাদেরকে একটু হলেও পড়তে হবে, কারণ তোমাদের পরীক্ষার আগে, আইসিটি পরীক্ষার আগে ইউজুয়ালি ছুটি থাকে না। এবার যেহেতু তোমাদের একটু সময় আছে হাতে, তোমাদেরকে সুন্দর করে ঠান্ডা মাথায় পড়তে হবে। এবং বিশ্বাস করো, তোমাদের অনেকের মনে একটা ভয় থাকে যে ভাইয়া আইসিটি না, এতদিন পড়ি নেই, কী হবে? ঠিক আছে, আমি তোমাদেরকে বলি, তোমরা ইনশাল্লাহ যে সময়টা আছে ওই সময়টা প্রপারলি ইউটিলাইজ করলে 25 পাবা। ঠিক আছে? অলরাইট, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে ছবি ব্যবহার করতে হলে আমার পিকচার বা টেক্সচার ফিল দিতে হয়। ঠিক আছে, সলিড ফিল দিয়ে একটা কালার ফিল করে দেওয়া যায়, মানে সাদা বা কালো একটা কালার। আচ্ছা, গ্রেডিয়েন্ট ফিল দিয়ে তুমি আসলে একটা কালারের গ্রেডিয়েন্ট তৈরি করতে পারো। গ্রেডিয়েন্ট জিনিসটা কি জানো? ধরো এটা হচ্ছে আমার একটা পেজ, আমার এখানে হোয়াইট আছে, এখানে ধরো রেড আছে, তার মানে এখানে হোয়াইট থাকতে 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 রেড হয়ে যাবে। ধরো এখানে পিঙ্ক হবে, এখানে একটু হোয়াইট পিঙ্ক হবে, এখানে একটু রেড পিঙ্ক হবে। এভাবে করে 2-3টা কালারের সংমিশ্রণকে আমরা বলি হচ্ছে গ্রেডিয়েন্ট। ওকে, আর প্যাটার্ন ফিল হচ্ছে কোনো একটা প্যাটার্ন দিয়ে পুরো পেজটাকে ফিল করা। ওকে, অলরাইট, আসো, স্লাইডে ছবি যুক্ত করতে হলে কোনটি ব্যবহৃত হয়? দেখো, যুক্ত ওয়ার্ডটা দেখলে মূলত ইনসার্টে চলে যাবা, যুক্ত ওয়ার্ডটা দেখলে মূলত ইনসার্টে চলে যাবা। ঠিক আছে, আচ্ছা, এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার সময় যে ইফেক্ট ব্যবহৃত হয়, দেখো এটা ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার সময় ইফেক্টটাকে কি বলে? অ্যানিমেশন, ট্রানজিশন, লেআউট নাকি থিম? এটার অ্যান্সারটা হবে ট্রানজিশন। এটা ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এটা একটু মাথায় রাখবো। অলরাইট, টেক্সট বক্সে পৃথকভাবে ইফেক্ট দিতে কি ব্যবহৃত হয়? একটু আগে যেটা দেখলাম ট্রানজিশন, এটা কিন্তু স্লাইড থেকে স্লাইডে। টেক্সট বক্সে তুমি যদি পৃথকভাবে ইফেক্ট দিতে চাও, তোমাকে অ্যানিমেশনে গিয়ে কাস্টম অ্যানিমেশন দিতে হবে, এটা কিন্তু ট্রানজিশন দিয়ে হবে না। ওকে, ট্রানজিশনের সাথে শব্দ যুক্ত করতে হলে কোনটা ব্যবহার করতে হয়? ট্রানজিশন আমরা দেখছি শব্দ যুক্ত করবা, ট্রানজিশন সাউন্ড ব্যবহার করতে হয়। সাউন্ড এফেক্ট যেটা, এখানে এই দুটোর মধ্যে আসলে একটু কনফিউশন লাগতে পারে। সাউন্ড এফেক্ট দিয়ে আমি একটা স্লাইডের মধ্যে সাউন্ড অ্যাড করতে পারি, কিন্তু ট্রানজিশন সাউন্ড যেটা, ট্রানজিশন সাউন্ড দিয়ে আমি ট্রানজিশনের সময় সাউন্ড অ্যাড করতে পারি। ওকে, স্লাইডে ভিডিও যুক্ত করলে কি ব্যবহৃত হয়? দেখো, অ্যাগেন আমরা এই যুক্ত ওয়ার্ডটা দেখলে আসলে ইনসার্টে চলে যাব। ঠিক আছে, মোটামুটি ছবি যুক্ত, টেবিল যুক্ত, চার্ট যুক্ত, ভিডিও যুক্ত, অ্যানিমেশন যুক্ত, মোটামুটি সব কিছুই আসলে আমাদের ইনসার্ট থেকে করা হয়। অলরাইট, ভিডিও যুক্ত করার সময় অটোমেটিক্যালি নির্বাচন করলে, একটু আগে ওয়েন ক্লিকড দেখছি, অটোমেটিক্যালি করলে ভিডিও, তোমার স্লাইড শুরু হইলে ভিডিও চালু হয়ে যাবে। ঠিক আছে, যদি অটোমেটিক্যালি বলো তাহলে অটোমেটিক্যালি ভিডিওটা চালু হয়ে যাবে। আচ্ছা, স্লাইডের ছোট সংস্করণ বাম পাশে যেভাবে দেখা যায়, দেখো ইউটিউবের ছোট সংস্করণকে যদি থাম্বনেইল বলে, তাহলে স্লাইডের ছোট সংস্করণকেও থাম্বনেইল ভিউ বলে। ঠিক আছে, নতুন কিছু না, এগুলো তোমরা জানো। অলরাইট, তাহলে চ্যাপ্টার 5-এ আমাদের মোটামুটি যেই
এমসিকিউগুলো খুব কমন, খুব বেশি আসে, এগুলো ইনশাল্লাহ শেষ পড়ানো। কিন্তু অ্যাগেন যেটা বললাম যে একটুখানি বই পড়তে হবে। ইনফ্যাক্ট চ্যাপ্টার 5-এ অ্যাডোবি ফটোশপের পার্টটা আরেকটু ভালো করে পড়তে হবে, কারণ ওখানে অনেকগুলো ফাংশন আছে এবং যদিও এমসিকিউ কোয়েশ্চেনের প্যাটার্ন এখান থেকে আসবে, বেশিরভাগ কমনও ইনশাল্লাহ এখান থেকে পাওয়া, কিন্তু তারপরও বইয়ের কিছু লাইন থাকে যেখান থেকে তোমার প্রশ্ন দিতে পারে। সো এই 150টা এমসিকিউ বারবার প্র্যাকটিস করার পরেও তোমাকে কিন্তু সুন্দর করে ওই বাকিগুলো বইয়ের লাইনগুলো একটু পড়তে হবে। অলরাইট, আসো আমরা আমাদের লাস্ট চ্যাপ্টারে চলে যাই, অধ্যায় 6, প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। এই চ্যাপ্টারটা অনেকের কাছে অনেক ইজি লাগে, অনেকের কাছে অনেক কঠিন লাগে। ট্রাই করব কনসেপ্ট ক্লিয়ার করে এমসিকিউর দিকে আগাইতে। ওকে, বাইনারি কোডকে কি ভাষা বলা হয়? বাইনারি কোডকে মানুষের ভাষা, পাইথন ভাষা, ল্যাটিন ভাষা নাকি মেশিন ভাষা? ওকে, আমরা অলওয়েজ এটা মনে রাখবো যে মেশিন ভাষা মানে কম্পিউটার বা মেশিন শুধুমাত্র দুইটা সংখ্যা চিনে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এই দুইটা সংখ্যা বাদে কম্পিউটার বা মেশিন কোনো ভাষা চিনে না, তাই বাইনারি কোডকে আমরা মেশিন ভাষা বলি। ওকে, অলওয়েজ মনে রাখবো কম্পিউটার বা মেশিন চিনে 0 এবং 1, বাইনারি কোড হচ্ছে 0 এবং 1, তার মানে বাইনারি কোড হচ্ছে কি মেশিন ভাষা। ওকে, অনুবাদক প্রোগ্রামের কাজ কি? সমন্বয় করা, নির্দেশ প্রদান করা, রূপান্তর করা অথবা বাতিল করা। অনুবাদ মানে ট্রান্সলেশন না, কোনো কিছু চেঞ্জ করা, তার মানে এখানে অ্যান্সারটা হবে কি রূপান্তর করা, রাইট? দেখো অ্যাগেন আমরা ট্রাই করতেছি কমন সেন্স দিয়ে কতটুকু করা যায়, কিন্তু যেগুলো এক্সেপশন এগুলো কিন্তু ভাইয়া সুন্দর করে বলে দিচ্ছি। ওকে, অনুবাদক নির্দেশকে কিসে রূপান্তর করে? একটু আগে তোমাদেরকে করাইলাম যে বাইনারি কোড হচ্ছে মেশিন ভাষা, তাই না? অনুবাদক কি করে জানো? অনুবাদক হচ্ছে আমার নর্মাল কোডকে এই মেশিন কোডে রূপান্তর করে, ঠিক আছে? সো এই মেশিন কোডের জায়গায় তোমার যদি বাইনারি শব্দটা থাকে, ধরো মেশিন কোড তোমার অপশনে নাই কিন্তু বাইনারি শব্দটা আছে, বাইনারি কোড বা বাইনারি ভাষা, তাহলে চলে যাবা বাইনারি কোড বা বাইনারি ভাষাতে। এই এক এমসিকিউতে দুইভাবে অপশন করা যেতে পারে, কিন্তু যদি মেশিন কোড প্লাস বাইনারি কোড থাকে কোনটা দিবা? মেশিন কোড দিবা। এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। ওকে, অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের হইতে পারে? অনুবাদক প্রোগ্রাম 2 ধরনের হইতে পারে, এটা মনে রাখবা, ঠিক আছে? এটা মনে রাখবা। বেসিকলি এগুলো আমাদের সিলেবাসে নেই, বাট কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। ওকে, আচ্ছা, ভ্যারিয়েবল কি নামেও পরিচিত? ধ্রুবক, চলক, তথ্য, উপাত্ত। ভ্যারিয়েবল মানে হচ্ছে কি যে জিনিসটা পরিবর্তন হতে পারে, তার মানে অ্যান্সার হবে কি চলক, ঠিক আছে? মাথায় রাখবো, ভ্যারিয়েবল মানে ভ্যারি করতে পারে, চেঞ্জ হইতে পারে, তার মানে অ্যান্সার চলক। ওকে, পাইথন ভাষায় হ্যালো প্রিন্ট করার কোড কোনটি? দেখো এখানে প্রথম কথা আমরা জানি পাইথনে কোনো কিছু প্রিন্ট করতে চাইলে আমার প্রিন্ট লিখতে হয়, তাই না? এখানে দেখো অপশনে প্রিন্ট এফ আছে, তার মানে এটা একদম ডিরেক্টলি বাদ। আচ্ছা, আমার প্রিন্ট ফাংশনের জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট লাগে, তার মানে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট নাই, তার মানে এটা বাদ। আচ্ছা, পাইথনে আমি 2 ভাবে প্রিন্ট করতে পারি, একটা হচ্ছে সিঙ্গেল কোটেশনের মধ্যে হ্যালো লিখে, আরেকটা হচ্ছে ডবল কোটেশনের মধ্যে হ্যালো লিখে। দুইটাই আসলে স্ট্রিংকে রেফার করে, স্ট্রিং বোঝায়, ঠিক আছে? সো এখানে দেখো প্রথমটাতে আসলে কোনো কোটেশনই নাই, কোনো কোটেশন ছাড়া প্রিন্ট করতে পারি আমি চলক বা ভ্যারিয়েবলকে, কিন্তু কোনো স্ট্রিংকে আমি এভাবে প্রিন্ট করতে পারি না, তার মানে এটাও বাদ। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি সি, কিন্তু তোমার এই হ্যালো এখানে ডবল কোটেশন আছে, সিঙ্গেল কোটেশনও যদি থাকে সেটাও কিন্তু আসলে কারেক্ট অ্যান্সারই হবে, সিঙ্গেল কোটেশন থাকলেও কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? এটার জায়গায় আসলে কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? এটাও যদি থাকে অপশনে, তাহলে এটাও কারেক্ট অ্যান্সার হবে। ভাইয়া 2টা থাকলে কি করবো? 2টা থাকলে যে কোনো একটা জায়গায় এসো, 2টাই আসলে রাইট অ্যান্সার পাইথনের ক্ষেত্রে। আচ্ছা, ভ্যারিয়েবলের নামে কোন চিহ্নটি ব্যবহার করা যাবে? ইম্পর্টেন্ট জিনিস, একদম বইয়ের লাইন, আমাদের বই দেওয়া আছে কি জানো? যে ভ্যারিয়েবলের নামে আমি @ এই $, এই পার্সেন্টেজ এগুলো ব্যবহার করতে পারবো না, তার মানে এই আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। নামে ব্যবহার করা যাবে কোনটা? আন্ডারস্কোর। ওকে, আচ্ছা, ভ্যারিয়েবলের কোন নামকরণটি ভুল? দেখো এখানে XYZL দেওয়া, LXYZ দেওয়া, এখানে আন্ডারস্কোরটা প্রথমে দেওয়া আছে। ভ্যারিয়েবলের নামে
প্রথমে একটা মানে তোমার কি বলে একটা লেটার থাকতে হবে, প্রথমে কোনো সাইন থাকতে পারবে না, আন্ডারস্কোর থাকতে পারবে না, তার মানে ভুল হচ্ছে এই সি। ঠিক আছে, দেখো মাই নেমে কিন্তু আন্ডারস্কোর আছে, কিন্তু এটা প্রথমে আছে, এটা মাঝখানে আছে, মাঝখানে থাকতে পারবে বা প্রথমে থাকতে পারবে না। অলরাইট, কোনটি সঠিক ভ্যারিয়েবল? কোনটি সঠিক ভ্যারিয়েবল একটু দেখো। মাই নেম, এখানে একটা স্পেস আছে, এটা সঠিক ভ্যারিয়েবল না। নেম, এখানে একটা @ আছে, এটা সঠিক ভ্যারিয়েবল না। মাই আন্ডারস্কোর var, এটা সঠিক লাগতেছে, তার মানে এটা আসলে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর আমি লাস্টের অপশনটা দেখাই প্রিন্ট, এটা একটা ফাংশনের নাম, তাই না? তো এটা একটা কিওয়ার্ড, কিওয়ার্ড কখনো ভ্যারিয়েবলের নাম হইতে পারে না, তার মানে প্রিন্ট আসলে না, কারেক্ট অ্যান্সার হচ্ছে কি সি, মাই আন্ডারস্কোর var। তার মানে তুমি বুঝতেছো যে আমাদের যে নামকরণের কিছু রেস্ট্রিকশন আছে, সীমাবদ্ধতা আছে, সেখান থেকে কোয়েশ্চেন কেমনে করে তোমার আসলে জানতে হবে যে কোনটা কোনটা ভ্যারিয়েবলে থাকলে ভ্যারিয়েবলের নামটা ভ্যালিড না। এটা যদি তুমি জানো, এই টাইপের এমসিকিউ সলভ করা তোমার জন্য একদম পানি ভাত। ওকে, আসো আমরা সামনে একটু আগে। প্রোগ্রামের ভেতর কোথায় ডেটা সঞ্চয় করা হয়? প্রোগ্রামের ভিতরে কোথায় ডেটাটা স্টোর করা হয়, সঞ্চয় করা হয়? ঠিক আছে, ফাংশনে, স্টেটমেন্টে, লুপে, ভ্যারিয়েবল। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের কাজই হচ্ছে একটা ডেটা স্টোর করা, সঞ্চয় করা। ওকে, কোন ধরনের ভাষায় ছোট হাতের এবং বড় হাতের একই অক্ষর আলাদা হিসেবে বিবেচনা করা হয়? এটা কি কেস সেন্সিটিভ ভাষা। কেস সেন্সিটিভ ভাষা মানে হচ্ছে আমাদের তো দুইটা কেস আছে, একটা ছোট হাতের লেখা, একটা বড় হাতের লেখা, দুইটা সেন্সিটিভ, মানে দুইটা আলাদা, সেম না। ঠিক আছে, এটা হবে কেস সেন্সিটিভ ভাষা। আচ্ছা, ট্রু, নান, কন্টিনিউ, এগুলোকে পাইথনের প্রোগ্রামে কি বলে? দেখো আমি তোমাদেরকে মাত্র বললাম যে কিছু জিনিস আমাদের ভ্যারিয়েবলের নাম হইতে পারে না, যেগুলো হচ্ছে ট্রু, নান, কন্টিনিউ, এগুলোকে আমরা বলি হচ্ছে কি বলো, কিওয়ার্ড। মাত্র পড়াইছি না, দেখছো একই প্রশ্ন ভিন্ন ভিন্নভাবে কিন্তু আসতে পারে। ওকে, প্রাইস ভ্যারিয়েবলের মানকে কিভাবে প্রিন্ট করা যায়? তোমাদেরকে একটু আগে প্রিন্ট ফাংশনটা কেমনে কাজ করে এটা দেখাই দিছি। ভ্যারিয়েবলের নাম প্রিন্ট করতে হলে দেখো, যে কোনো কিছু প্রিন্ট করতে হলে আমার লিখতে হবে প্রিন্ট, একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ভ্যারিয়েবলের নাম। হ্যাঁ, ভ্যারিয়েবলের নাম যদি, মান যদি প্রিন্ট করতে চাও, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিরেক্টলি ভ্যারিয়েবলের নামটা লিখে দিব, এটা ভ্যারিয়েবলের জন্য। কিন্তু তুমি যদি প্রাইস লেখাটা একটা স্ট্রিং হিসাবে তুমি প্রিন্ট করতে চাও, তখন তোমাকে ফার্স্ট বা তোমার মানে সিঙ্গেল বা ডাবল কোটেশন দিতে হবে। তাহলে দেখো এখানে এটায় ব্র্যাকেট নাই, কাটা। আমি ভ্যারিয়েবল প্রিন্ট করতেছি, আমার কোটেশন থাকতে পারবে না, কাটা। এখানে হাইফেন আছে, ব্র্যাকেট নাই, কাটা। তার মানে কারেক্ট অ্যান্সার কি ডি নাম্বার। দেখছো, কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। সো প্রিন্ট ফাংশনটা যদি তোমার প্রথম কোয়েশ্চেনে ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এখন তুমি যে কোনো প্রিন্ট ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারবা। অলরাইট, আচ্ছা একটু দেখি। এজ ইকুয়ালস টু 30, এজ মাইনাস 25, এজ ইকুয়ালস টু 15, প্রিন্ট এজ। দেখো প্রথম কথা, এজ একটা চলকের নাম। আচ্ছা, এই চলকটা প্রথমে 30 ছিল, তারপর -25 পড়ছে, লাস্টে আবার 15 বসাইছে। এই অ্যাসাইনমেন্ট করে এখন এজের মান কত? এজ ভ্যারিয়েবলের মান কি? এজ ভ্যারিয়েবলের মান হচ্ছে 15। এই ভ্যারিয়েবলের মান হচ্ছে 15। এই 15টা আমি প্রিন্ট করতেছি, তার মানে আমি কারেক্ট অ্যান্সার কত পাবো? কারেক্ট অ্যান্সার পাবো হচ্ছে 15, তাই না? আমার চলকের মান প্রিন্ট করার ঠিক আগ মুহূর্তে যেটা থাকবে, আমার কারেক্ট অ্যান্সার বা প্রিন্ট করলে আমি সেই মানটাই পাবো। ওকে, পাইথনে ইন্ট কিসের সংক্ষিপ্ত রূপ? ওকে, ইন্টারনেট, ইন্টারনাল, ইন্টারন্যাশনাল নাকি ইন্টিজার? কারেক্ট অ্যান্সার হচ্ছে ইন্টিজার। ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা জানি পাইথনে আমরা কোনো একটা পূর্ণ সংখ্যা রিপ্রেজেন্ট করতে এই ইন্ট ব্যবহার করি, তার মানে ইন্টের পূর্ণরূপ কি? ইন্টিজার। ওকে, var ইকুয়ালস টু 7 হলে var ভ্যারিয়েবলের ডেটা টাইপ কি? এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন, একটুখানি কেয়ারফুল থাকো তোমরা। এখানে আসলে 7 দেখে খুব আনন্দে ইন দাগায় দিবা, তাই না? অনেক আনন্দে ইন দাগায় দিবা। কারেক্ট অ্যান্সার কি? স্ট্রিং। কেন হইলো একটু দেখো আমার দেওয়া আছে কি var ইকুয়ালস টু একটা কোটেশন 7, আরেকটা কোটেশন। এখানে এই ভ্যারিয়েবলটা, যেহেতু এখানে একটা কোটেশন দেওয়া আছে, এই ভ্যারিয়েবল var নামের ভ্যারিয়েবলটা একটা স্ট্রিং হিসাবে 7টাকে স্টোর করতেছে, নাকি কোনো সংখ্যা হিসাবে স্টোর করতে হইলে আমার লেখা লাগতো var ইকুয়ালস টু 7। এখানে কোনো সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন কিচ্ছু থাকতে পারতো না, কিন্তু যেহেতু সিঙ্গেল কোটেশন আছে, এটা আসলে একটা স্ট্রিং হয়ে যাচ্ছে, বুঝছো? তাই এটার ডেটা টাইপ হবে
str বা স্ট্রিং। সো আমাদের একটুখানি কোটেশন, ডাবল কোটেশন, সেমিকোলন, কমা, দাড়ি, এই প্রোগ্রামিংয়ের চ্যাপ্টারটায় একটু কেয়ারফুল থাকতে হবে। ওকে, অলরাইট, আসো আগে। কোনো ভ্যারিয়েবলের ডেটা টাইপ কোনটি সেটি বের করা যায় কোন ফাংশনের মাধ্যমে? প্রিন্ট, টাইপ, ইনপুট নাকি ফ্লোট? আচ্ছা, প্রিন্ট দিয়ে আমি কোনো একটা ভ্যারিয়েবলের মান প্রিন্ট করতে পারি। ওকে, ইনপুট দিয়ে আমি ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নিতে পারি। ফ্লোট দিয়ে আমি কোনো একটা অন্য ডেটা টাইপকে ফ্লোটে টাইপ ক্যাস্ট করতে পারি। ঠিক আছে, তার মানে এখানে আসলে ডেটা টাইপ কোনটি সেটা বের করতে আমার লাগবে হচ্ছে টাইপ ফাংশনটা। ডেটা টাইপ কোনটা এটা বের করতে লাগবে টাইপ ফাংশনটা। অনেক কাউন্টার ইনটিউটিভ, বাট আশা করি এটা আসলে ভুল করবা না, কনফিউজড হবা না। আরেকবার দেখে নাও, ডেটা টাইপ বের করতে টাইপ ফাংশন ব্যবহার করা হয়। ওকে, নাম্বার ইকুয়ালস টু 2.08 প্রিন্ট টাইপ অফ নাম্বার। একটুখানি আমাদেরকে আগে দেখতে হবে, প্রথম কথা আমার নাম্বার যে চলকটা, এই চলকটার মান হচ্ছে 2.08। আচ্ছা, 2.08। প্রথম কথা আমাকে তোমরা বলো যে এই 2.08 আমি যেহেতু প্রিন্ট করার সময় এই নাম্বার ভ্যারিয়েবলের টাইপকে প্রিন্ট করতেছি। আগের কোয়েশ্চেনটাতে দেখছিলাম ডেটা টাইপ প্রিন্ট করতে আমার টাইপ ফাংশন ব্যবহার করা হয়। তার মানে আমার এটা কারেক্ট অ্যান্সারটা হবে এই নাম্বার ভ্যারিয়েবলের আসল ডেটা টাইপ। ওকে, আচ্ছা, এটা ডেটা টাইপ কোনটা? আমরা আমাদের পরিচিত যে ডেটা টাইপ, আমরা কিছু ডেটা টাইপ জানি, কেন? ইন্ট জানি, আমরা ফ্লোট জানি, আমরা বুল জানি, আমরা str জানি। আচ্ছা, কোনটা কি? str হচ্ছে কোনো একটা স্ট্রিং, বুলিয়ান হচ্ছে একটা বুলিয়ান মান, হয় ট্রু অথবা ফলস। ইন্ট হচ্ছে পূর্ণ সংখ্যা, আর ফ্লোট হচ্ছে ভগ্নাংশ। ওকে, 2.08 এটা কি কোনো স্ট্রিং? না, এটা স্ট্রিং না। এটা কি ট্রু ফলস? না, এটা ট্রু ফলসও না। 2.08 এটা কি কোনো পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ? কারেক্ট অ্যান্সার তোমরা দিবা যে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। তার মানে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে ক্লাস ফ্লোট। হ্যাঁ, ইন্টও হবে না কারণ পূর্ণ সংখ্যা না, বুল হবে না কারণ ট্রু ফলস না, আর str হবে না কারণ এটা একটা স্ট্রিং না। স্ট্রিং হলে কি হইতো? স্ট্রিং হলে যে এখানে একটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন থাকতো। অলরাইট, আসো আমরা একটু আগে। টাইপ কাস্টিং ফাংশন নয় কোনটি? টাইপ কাস্টিং ফাংশন নয় কোনটি? ইন্ট, ফ্লোট, str নাকি নাম্বার? ইন্ট, ফ্লোট, স্ট্রিং নাকি নাম্বার? দেখো, ইন্ট দিয়ে ইন্টে টাইপ কাস্ট করা যায়, ফ্লোট দিয়ে ফ্লোটে, স্ট্রিং দিয়ে স্ট্রিংয়ে। নাম্বার তো কোনো ডেটা টাইপ না, তার মানে নাম্বার দিয়ে কোনো টাইপ কাস্টিংও কি করা যায় না? অলরাইট, আচ্ছা, ইকুয়াল টু ইন্ট 3.4। এখানে তোমার বেসিকলি, আচ্ছা, টাইপ কাস্ট করতেছি 3.4কে আমি ইন্টে টাইপ কাস্ট করবো। একটু দেখি, 3.4 এটাকে আমি ইন্টে টাইপ কাস্ট করতেছি। ইন্ট মানে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা হইলে এই যে এই দশমিকের পরে যা আছে পুরোটা ডিলিট হয়ে যাবে, তার মানে আমার শুধু 3 বাকি থাকবে। আমার দশমিক সহ পুরাটা ডান পাশে পুরাটা বাদ হয়ে যাবে, শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা থাকবে। সো এটা কারেক্ট অ্যান্সার হবে 3। অনেকে আবেগের বশবর্তী হয়ে 3.0 দাগায় আসতে পারো, কিন্তু এই 3.0 এটাও কিন্তু ফ্লোট। ঠিক আছে, তার মানে এটাও হবে না। আমার ইন্টিজার ডেটা টাইপে এই পয়েন্ট দশমিক এটা থাকবেই না। ওকে, আসো, প্রোগ্রামের ব্যবহারকারীর নিকট থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য কোনটি ব্যবহার করতে হয়? খুবই ইজি, দেখেই বুঝতেছো। আগেও বলছি তোমাদেরকে, কারেক্ট অ্যান্সার হবে ইনপুট। ওকে, আচ্ছা, নিচের কোনটি মডুলো অপারেটর? এটা একটু মনে রাখবো। মডুলো অপারেটর হচ্ছে পার্সেন্টেজ। মডুলো অপারেটরের কাজ কি? তোমার ভাগশেষ বের করা। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, এটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, মনে করো আমার a = হচ্ছে 5, b = হচ্ছে 2। এখন আমি যদি লিখি a মডুলো b, এটার মান কত হবে? দেখো, আমি 5কে 2 দিয়ে ভাগ দিলে 2 2 4 এবং ভাগশেষ থাকে 1। তার মানে এই 1 হবে আমার a মডুলো b। a মডুলো b = কত হবে বলো? 1। তার মানে ভাগশেষ যেটা, দুইটা সংখ্যাকে ভাগ দেওয়ার পর ভাগশেষ যেটা থাকে, রিমাইন্ডার যেটা থাকে, সেটা আমার মডুলো অপারেটর দিয়ে বের করতে পারি। সো এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা,
দেখো একই ধরনের কোয়েশ্চেন চলে আসছে, a ইকুয়ালস টু 4, b ইকুয়ালস টু 2, c ইকুয়ালস টু a মডুলো b। এখন আমি চারকে 2 দিয়ে ভাগ দিলে 2 2 4 হাতে থাকে, সরি 2 দিয়ে 4 হাতে থাকে 0, ভাগশেষ কত 0, তার মানে আউটপুট কত হবে, আউটপুট হবে d 0, তাই না? বুঝতেছি মডুলো অপারেটরের কাজ ভাগশেষ বের করা। অলরাইট, আসো আমরা একটু আগে একাধিক শর্ত যাচাইয়ের জন্য ইফ ও এলস এর মাঝখানে কোনটি থাকে? আমরা জানি পাইথনে আমরা এভাবে লিখি, যদি একাধিক শর্ত যাচাই থাকে আমরা এভাবে লিখি, ইফ এলিফ, একটা না আরো অনেকগুলো এলিফ থাকতে পারে, ডট 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 লাস্টে থাকে এলস। তার মানে একাধিক শর্ত যাচাইয়ের জন্য ইফ এবং এলস এর মাঝে আমার থাকে হচ্ছে এলিফ, তাই না? আমার থাকে হচ্ছে এলিফ। ওকে, একটি লুপের ভিতর আরো একটি লুপ থাকলে তাকে কি বলে? দেখো একটার ভিতর আরেকটা পাখির বাসার মতন পেঁচায় আছে, আমরা এটাকে বলি, তাই এটাকে পাখির বাসা বলছি না, তাই এটাকে আমরা বলি কি নেস্টেড লুপ, এটাকে আমরা বলি কি নেস্টেড লুপ। হ্যাঁ, সিঙ্গেল লুপ বুঝতেছে একটা লুপ, ফাংশনাল লুপ হচ্ছে একই ফাংশন যদি লুপে বারবার কল করে, আর কন্ডিশনাল লুপটা হচ্ছে যদি আমার কোনো একটা শর্ত মিলে তাহলে আমি লুপে যাব, এটাকে আমরা বলি কন্ডিশনাল লুপ। ওকে, আচ্ছা, ফর আই ইন রেঞ্জ 1 থেকে 7 প্রিন্ট হ্যালো, প্রোগ্রামটি রান করলে কতবার হ্যালো প্রিন্ট হবে? ওকে, মনে হইতে পারে যে 1 থেকে 7 পর্যন্ত মানে 1 2 3 4 5 6 7, হ্যাঁ, তার মানে 7 বার প্রিন্ট হবে, তাই না? এটা মনে হচ্ছে না? বলো, এটা মনে হচ্ছে না, কিন্তু কারেক্ট অ্যান্সার আসলে 6। এখানে আসলে অপশনটা খুব ইজি দিয়ে দিছে, বাট অপশনে যদি কোনো জায়গায় 7ও থাকতো এটা কারেক্ট অ্যান্সার হবে না, কারণ ফর আই ইন রেঞ্জ কিভাবে কাজ করে জানো? আমার এই যে এক থেকে শুরু হবে এবং 7-এ আসার আগে শেষ হয়ে যাবে, তার মানে 1 2 3 4 5 6 বার প্রিন্ট হবে। ওকে, আচ্ছা, ফর এ ইন রেঞ্জ 1 থেকে 6 ইফ এ মডুলাস 2 ইজ নট ইকুয়ালস টু 0 তাহলে প্রিন্ট এ। আচ্ছা, এ মডুলো 2, এই মডুলো 2টা ব্যবহার করি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা বের করার জন্য। তোমরা আমাকে একটা জোড় সংখ্যা দাও, মনে করো কেউ একজন আমাকে দিছো 10, এই 10কে যদি আমি 2 দিয়ে মডুলাস করি আমার অ্যান্সার আসবে হচ্ছে 0। তোমরা আমাকে একটা বিজোড় সংখ্যা দাও, মনে করো আমি মনে করে নিচ্ছি, তোমরা আমাকে বললো কার সাথে আমার মনে করাটা মিলছে। ওকে, আমি মনে করে নিচ্ছি কেউ একজন আমাকে বিজোড় সংখ্যা দিলা 21, তো 21কে 2 দিয়ে মডুলাস করলে আমার ভাগশেষ আসে 1। তার মানে 2 দিয়ে মডুলাস করলে যদি 0 আসে তাহলে সংখ্যাটা জোড়, যদি 1 আসে তাহলে সংখ্যাটা বিজোড়। তাহলে দেখো আমি 1 থেকে 6 পর্যন্ত মানে 1-এ শুরু করব 6-এর আগে শেষ করব, আমি একটা সংখ্যা দেখতেছি, প্রথমে আমি দেখতেছি 1, a মডুলাস 2 ইজ নট ইকুয়াল টু 0, ইজ নট ইকুয়াল টু 0, এটা যদি ট্রু হয় তার মানে a মডুলাস 2 ইজ নট ইকুয়ালস টু 0, এটার মানে আমি বলতে পারি না যে a মডুলাস 2 ইজ ইকুয়ালস টু 1, এটা বলতে পারি না। এখন ইজ ইকুয়ালস টু 1 মানে কি? মানে বিজোড় সংখ্যা, এই যে মাত্র বললাম a মডুলাস 2 0 হইলে জোড় সংখ্যা, 0 না হইলে বিজোড় সংখ্যা, 0 হইলে জোড় সংখ্যা, 0 না হইলে বিজোড় সংখ্যা, অথবা এভাবে মনে রাখতে পারো 1 হইলে বিজোড় সংখ্যা, 0 হইলে জোড় সংখ্যা, কারণ এখানে তো আসলে ইকুয়াল টু দিতে পারতো, জোড় সংখ্যা দিতে পারতো। ওকে, আচ্ছা, তাহলে আমার এখানে কি হবে? 1 থেকে 6-এর মধ্যে যতগুলো বিজোড় সংখ্যা আছে সেটা প্রিন্ট হবে, তার মানে 1 প্রিন্ট হবে, 3 প্রিন্ট হবে, 5 প্রিন্ট হবে, এখানে 2 এটা বাদ চলে যাবে, এখানে 4 এটা বাদ চলে যাবে, কারেক্ট অ্যান্সার হবে 1 3 and 5, কারেক্ট অ্যান্সার হবে 1 3 and 5। আশা করি এই যে মড 2 যেটা, এই ধরো কোনো কিছু ধরো a মড 2, এটা তোমরা বুঝতে পারছো, ইকুয়াল টু 0 হইলে জোড়, ইকুয়ালস টু 1 হইলে বিজোড়। এটা খুবই পরীক্ষায় আসার মতো একটা জিনিস। ওকে, আচ্ছা, অলরাইট, তাহলে আমাদের কিন্তু 4টা চ্যাপ্টার তোমাদের যে সিলেবাসটা আছে এই সিলেবাস থেকে 150টা এমসিকিউ করানোর কথা, 150টা এমসিকিউ করানো শেষ। আশা করি তোমরা এমসিকিউগুলো মন দিয়ে করছো। এমসিকিউর পাশাপাশি যে কনসেপ্টগুলো তোমাদেরকে আমরা বলছি, আমি এবং জাকি ভাইয়া বলছি, আশা করি তোমরা সেই কনসেপ্টগুলো ইদার খাতায় নোট করছো অথবা ভালো করে তোমরা আসলে পড়ে নিছো, মনে রাখছো। এখন তোমাদের পরীক্ষার আগে এই ভিডিওটা তোমরা দেখবা, তোমরা এফআরএলও জয়েন করবা, তোমরা পরীক্ষাটাকে কিভাবে অ্যাপ্রোচ করবা। দেখো, তোমাদের পরীক্ষার আগে তোমাদেরকে এই ভিডিওটা ভালো করে প্র্যাকটিস করবা, ট্রাই করবা নিজে থেকে অ্যান্সার দিতে, এবং কমেন্টে আমরা যতক্ষণ বুঝাচ্ছি
যাচ্ছি ততক্ষণে তুমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমার আমাদের সাথে প্র্যাকটিস হয়ে যাবে। ভুলগুলো আলাদা করে মনে রাখো যাতে পরীক্ষায় ভুল না হয়। নাম্বার 2, তোমাদের এফআরএল এর স্লাইডটাও তোমরা পাবা এবং এই ক্লাসের যে স্লাইডটা এটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাচ্ছ। সো এই স্লাইডগুলো পরীক্ষার আগে একবার রিভিশন দিবা। এবং খুবই গুরুত্বপূর্ণ, বইয়ে যেই পার্টগুলো আমি এবং তোমাদের জাকি ভাই পড়তে বলছি তোমাদেরকে, সেগুলো একটু পড়তে হবে, কারণ বই থেকে কিন্তু তোমাদের পুরো এমসিকিউগুলো আসবে। সো কোয়েশ্চেন প্যাটার্ন সিমিলার হইলেও কিছু ইনফরমেশন তোমাদের বই থেকেও কিন্তু পরীক্ষায় আসতে পারে এবং তোমাদের জন্য স্পেশাল সাজেশন আছে, সব কিছু আছে। তোমাদের ইনশাল্লাহ এই পরীক্ষাটা অনেক 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 ভালো হবে। আশা করি তোমাদের সবগুলো প্রশ্ন তোমরা পারবা এবং পরীক্ষার পরে তোমাদের একটা হাসি মুখ আমরা ইনশাল্লাহ দেখতে পারবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা খুব কাজে লাগবে পরীক্ষার আগে। তোমাদের সবাইকে আইসিডি পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।